নানুর মৃত্যুবার্ষিকী ছিল আজ প্রথম মামুর উপস্থিতিতে নানুর মৃত্যুবার্ষিকীর কার্যক্রমগুলো পুরো করা হলো। সে উদ্দেশ্যেই সবাই মিলে গ্রামে গিয়েছিলাম আজ। বাবার কথা মনে পড়েই আবেগাপ্লুত হয়ে মামু থেকে গেছেন নানুর সে নির্জন বাড়িটিতে। সাথে থেকে গেছেন মামানি মা বাবা, তারা নাকি আলাদা সময় কাটাতে চায়, তাই আমাদের ফিরে আসা। প্রথম গাড়িটিতে অভ্র ভাইয়া, আপু, আদ্ররৌদ্র, সাহেল ভাইয়া, নাবিলা আপু আর সাদাফ বসেছে। আদ্ররৌদ্র বেশ বড় হয়ে গেছে এখন, কিছু ধরে ঝটপট দাঁড়িয়ে পড়তে পারে তারা, দুটো দাঁতও দেখা দিয়েছে মুখে। সাদাফ অর্থাৎ সাহেল ভাইয়ার ছেলের এখন 3 মাস চলছে। এই পিচ্চি বয়সেই ভ্রু মুচকে তাকায় সে, হয়তো বড় হয়ে বেশ গম্ভীর টাইপ ছেলে হবে। আমি আর শুভ্র পরের গাড়িটিতে বসেছি। শুভ্র ড্রাইভ করছে আর আমি তার পাশে। ভাইয়া অফিস থেকে সরাসরি বাইক দিয়ে চলে এসেছিল বলে আমাদের পেছনে বাইক করেই আসছে। সব ঠিকঠাক চলছিল, কিন্তু একটা ধমকা হওয়ায় মুহূর্তেই পাল্টে গেল সব। শুভ্রময় বলল, রোদ কিছু খাবে? পেছনে খাবার রাখা আছে, ওই ব্যাগটায়। শুভ্র পেছন ফিরিয়ে ইশারা করে দেখাতেই কোথা থেকে এক গাড়ি এসে পড়ল ঠিক সামনে। শুভ্র প্রথমে খেয়াল না করায় বিপদটা আরও বেড়ে গেল। আর যতক্ষণে শুভ্র সামনে তাকালো ততক্ষণে শুভ্রর হাতে করার মতো কিছুই ছিল না। আমি শুধু দেখলাম শুভ্র দ্রুত সিট বেল্ট খুলে আমার উপর ঝাঁপিয়ে পড়লেন। তারপর ভয়ঙ্কর এক শব্দ, শব্দের পরেই নিস্তব্ধতা, ভয়ানক নিস্তব্ধতা। সেই নিস্তব্ধতা যেন এক নরকীয় ব্যথা দিচ্ছিল আমার মাথায়। চিনচিন ব্যথা করে উঠতেই চোখ মেলে তাকালাম আমি। কি ভয়ঙ্কর দৃশ্য আমার চারপাশে! এখানে সেখানে ধোঁয়া উঠছে, কাঁচের টুকরার চ্যাপ্টা হয়ে যাওয়া গাড়িটাতে রক্তের ফোঁটা। রক্তরাঙা শুভ্র নিস্তেজভাবে পড়ে আছে আমার উপর। দু হাতে আমার দুপাশের সিট আঁকড়ে ধরেছে সে। রক্ত আর প্রিয় মানুষের নিস্তেজ মুখটা দেখেই নিঃশ্বাস বন্ধ হয়ে এলো আমার। আমি জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করে ফিসফিস করে বলে উঠলাম, শুভ্র উঠুন না প্লিজ, খুব ভয় লাগছে আমার। শুভ্র, শুভ্র। কিন্তু শুভ্র উঠলেন না। আমি এবার চিৎকার করে ডাকতে লাগলাম তাকে। ওনাকে হারানোর ভয়টা আর রক্তের ভয়ে চোখ কয়েক গুণ বেড়ে গিয়েছিল তখন। কিছুক্ষণ ডাকার পর বিড়বিড় করে কিছু একটা বললেন উনি। আমি তাড়াতাড়ি ওনার মুখের কাছে কান পাততেই কানে এলো, লাভ ইউ রোদ পাখি, অ্যান্ড লাভ ইউ মোর মাই প্রিন্সেস। তারপর আবারও সেই ভয়ঙ্কর নিস্তব্ধতা। নিজেকে পাগল পাগল লাগছিল আমার, পাগলের মতো চিৎকার করছিলাম। ততক্ষণে ভাইয়া, সাহেল ভাইয়া, অভ্র ভাইয়া সবাই ছুটে এসেছে। গাড়ির দরজা ধরে কিছু একটা বলছিল তারা, কিন্তু কিছুই যেন আমার ব্রেন পর্যন্ত পৌঁছচ্ছিল না। কিভাবে হসপিটালে নেওয়া হলো আমাদের, সবটা সময় একটা ঘোরের মধ্যে ছিলাম আমি। আমার গায়ে তেমন কোনো আঘাত লাগেনি। শুভ্র উপরে এসে পড়ায় কোনো কিছুই তেমন একটা গায়ে এসে লাগেনি আমার। হসপিটালের করিডোরে চুপচাপ বসে আছি। অপারেশন থিয়েটারে উজ্জ্বল লাইটটি নির্বিকার ভঙ্গিতে জ্বলছে, যেন আমার কষ্টটাকে চোখ রাঙিয়ে প্রতিবাদ জানাচ্ছে সে। কিছুক্ষণ পর একটা নার্স এসে ঝাঁকি দিল আমায়। আমি তার দিকে ফিরে তাকাতেই বলল, ম্যাম আপনার নাক আর কান দিয়ে অল্প রক্ত আসছে, চলুন ম্যাম ড্রেসিং করে দিই। আমি আবারও চুপচাপ বসে রইলাম। কারো কথায় মাথা পর্যন্ত পৌঁছচ্ছে না আমার। নার্সটি আবারও একই কথা বলাতে ওটির দিকে ইশারা করে অস্পষ্ট স্বরে বলে উঠলাম, আমার হাজব্যান্ড। আপনার হাজব্যান্ড ঠিক আছে ম্যাম, প্লিজ চলুন, আপনার চেক আপের প্রয়োজন, নয়তো বেবির ক্ষতি হতে পারে। নার্সের মুখে বেবি কথাটি শুনে নিজের পেটে হাত রেখে তার দিকে তাকালাম আমি, যেন কি করব কিছুই বুঝতে পারছিলাম না। অবশেষে একজন ডক্টর এসে জোর করেই নিয়ে গেলেন আমায়। কেবিনে বসে ড্রেসিং করতে করতে জিজ্ঞেস করলেন ডক্টর, কানে বা নাকে কোথাও ব্যথা লাগছে ম্যাম? আমি মাথা নাড়লাম, যার অর্থ ব্যথা লাগছে না। ডক্টর মাথা দুলিয়ে চিন্তিত গলায় বলল, ওকে। হাতের এক জায়গায় কেটে যাওয়ায় সেখানে ব্যান্ডেজ করে কিছু টেস্ট করানোর জন্য নার্সের সাথে পাঠিয়ে দিলেন আমায়। একদিকে শুভ্রর অপারেশন চলছে, অন্যদিকে আমি টেস্ট করাতে যাচ্ছি। কি একটা অদ্ভুত পরিস্থিতি আমার। অবশেষে সব টেস্ট শেষ করে ওটির সামনে গিয়ে দাঁড়ালাম আমি। ততক্ষণে অপারেশন শেষ হয়েছে। অপারেশন সাকসেসফুল। 2-3 ঘন্টার মাঝেই সেন্স ফিরবে তার। মাথায় আর হাতেই সিরিয়াসলি ইনজুর্ড হয়েছেন উনি। কয়েকদিন বেড রেস্ট নিলে একদমই ঠিক হয়ে যাবেন, এটাই ডক্টরদের আশা। কথাটা শুনে আবারও সবার মুখে হাসি ফুটে উঠল। আমিও একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম, কিন্তু এই স্বস্তি যে সাময়িক সেটা জানা ছিল না তখন। কয়েক মিনিট পর ডক্টরের বলা একটা কথায় পুরো পৃথিবীটাই বদলে গেল আমার। একজন বয়স্ক ডক্টর আমার কাছে এসে বললেন, তোমার গার্ডিয়ান কেউ সাথে নেই মা? সাথে সাথেই সবাই এগিয়ে এলেন। ভাইয়া জিজ্ঞেস করল, ইয়েস ডক্টর, আমি ওর ভাই, এনি প্রবলেম? ডক্টর ইতস্তত করে বললেন, হ্যাঁ বাবা, আমার সাথে এসো। আমি স্পষ্ট কণ্ঠে বলে উঠলাম, পেশেন্ট যেহেতু আমি, আমাকেই বলুন ডক্টর, এবং এখানেই বলুন।
প্লিজ ডক্টর, আমার জানা উচিত। ডক্টর আমার দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে ছোট্ট নিঃশ্বাস ফেলে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে উঠলেন, তোমার মাথায় ইন্টারনাল ব্লিডিং হচ্ছে মা। প্রায় 3 জায়গা থেকে ব্লাড লিক হচ্ছে, রক্তের পরিমাণও বেশি। এটা বন্ধ করা কোনো টেকনিক ডক্টরদের হাতে নেই মা। সমস্যাটা অল্প হলে আমরা কিছু করতে পারতাম, কিন্তু তোমার সমস্যাটা এখন অনেকটাই গম্ভীর আকার ধারণ করেছে। তাই তাই ডক্টর দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোমার কাছে আর 5-6 ঘন্টা সময় আছে। এই সময়ের মধ্যে ব্লাড লিক করা শেষ হবে। তারপর আমার হাতটা জোরে চেপে ধরে নিঃশ্বাস বন্ধ করে জিজ্ঞেস করলেন, ভাইয়া তারপর শেষ। লিক করা শেষ হতেই তোমার বোনের জীবনটাও ইতি টানবে। বাবা, এখানে আমাদের কিছুই করার নেই ইয়ং ম্যান, সো সরি। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। ভাইয়া আমাকে জড়িয়ে ধরে কী সব বুঝিয়ে চেয়ারে বসিয়ে দিল। তারপর ডক্টরের কাছে ছুটলেন। সাথে গেলেন সাহেল ভাইয়া আর অভ্র ভাইয়া। আপু আর নাবিলা আপু আমার দুপাশে বসে আছেন। আপুও আমার মতো স্তব্ধ। নাবিলা আপু কী সব বলছেন আর সাদাফ গলা ফাটিয়ে চেচ্ছেন। আমি চোখ বন্ধ করে একটা শ্বাস নিলাম। গাল বেয়ে গড়িয়ে পড়ল জল। জীবনে কত সময় অযথা নষ্ট করেছি, অথচ আজ বিধাতা সময়ের কাঁটায় দাঁড় করিয়ে দিয়েছেন আমায়। সে কাঁটায় প্রতিটি সেকেন্ডের শব্দই যন্ত্রণার, কষ্টের আর একরাশ ভয়ের। এভাবে কি বাঁচা যায়? শুভ্রর এত চেষ্টাও আজ সফল হলো না আমার। আমাকে আগলে রাখার শেষ চেষ্টা করে প্রথম এবং শেষবারের মতো ব্যর্থ হলেন উনি। তার রোদ পাখি 6 ঘন্টা পর আর থাকবে না, এই কথাটি কি মেনে নিতে পারবেন উনি? কি করবেন আমি চলে যাওয়ার পর? আবারও বিয়ে করবেন, নাকি তিলে তিলে শেষ হয়ে যাবেন উনি? কত স্বপ্ন দেখেছিলাম দুজনে মিলে। আর 2 মাস গেলেই কোল জুড়ে আসতো একগুচ্ছ সুখ। সেই সুখটার দেখা হলো না আমার বাচ্চাটার কথা মনে পড়তেই টনক নড়ল আমার। আমি 6 ঘন্টা পর না থাকলে আমার সাথে সাথে আমার বাচ্চাটাও না। এটা হতে দেওয়া যাবে না। ওকে আসতেই হবে। আমার ভাগের জীবনটুকু উপভোগ করতে হবে তাকে। এই সুন্দর পৃথিবীটা দেখতে হবে। কথায় আছে, সন্তানের বেলায় মা নামক মানুষটি পৃথিবীর সবচেয়ে সাহসী নারী হয়ে ওঠে। আমিও উঠে দাঁড়ালাম। নিজের দুঃখটুকুকে ছুঁড়ে ফেলে সন্তানকে বাঁচাতে হবে আমায়। আমি তো এমনিও থাকব না, কিন্তু বাচ্চাটাই যে শুভ্র শেষ ভরসা। ডক্টরের চেম্বারের সামনে দাঁড়িয়ে আছি। ভারী শরীরটা নিয়ে হাঁটতেও কষ্ট হচ্ছে আমার। এই মুহূর্তে যে মানুষটির কথা সবচেয়ে বেশি মনে পড়ছে তিনি হলেন শুভ্র। সারাটাক্ষণ বুকে আগলে রাখা মানুষটি আজ এই কঠিন পরিস্থিতিতে আমার পাশে নেই। এর থেকে অসহায় পরিস্থিতি কি আদৌ কোনো মেয়ের হতে পারে? একটা দীর্ঘশ্বাস ফেলে আরেকটু এগিয়ে যেতেই সাহেল ভাইয়ার কণ্ঠ কানে এলো, ডক্টর, এর কি কোনো সমাধান নেই? ইউ আর আ ডক্টর হয়ে এভাবে গিভ আপ করতে পারেন না। একটা জীবনের সাথে অনেকগুলো জীবন জড়িয়ে থাকে ডক্টর। কারোর জন্য কারো জীবন থেমে না থাকলেও অনেকেই স্বাভাবিক জীবনে ফিরতে পারে না। একটু আগে যে ছেলেটাকে ওটি থেকে বের করলেন সেও পারবে না। আমি আপনাদের ইমোশন বুঝতে পারছি। আমার ক্যারিয়ারে অনেককেই প্রিয়জন হারাতে দেখেছি, হাহাকার করতে দেখেছি। পারলে আমি সবাইকে বাঁচিয়ে রাখতাম, কিন্তু সেই শক্তি সৃষ্টিকর্তা আমাদের দেননি। উনাদের কথার মাঝেই ভেতরে প্রবেশ করলাম আমি। হাসি মুখে বললাম, হ্যালো ডক্টর। ডক্টর কিছুক্ষণ অবাক চোখে তাকিয়ে থেকে জোরপূর্বক হাসলেন। বললেন, হ্যালো, প্লিজ সিট। আমি বসলাম। একটা শ্বাস টেনে নিয়ে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে বলে উঠলাম, ডক্টর, আমার এক্স্যাক্ট প্রবলেমটা কি? এর কি কোনো চিকিৎসা নেই? প্রায় সব রোগেরই চিকিৎসা আছে। তাহলে? ডক্টর একটা দীর্ঘশ্বাস ফেলে আমার মেডিকেল রিপোর্টগুলো সামনে রেখে বলে উঠলেন, আপনার যে সমস্যাটা সেটা হলো অ্যানিউরিজম। অ্যানিউরিজম শরীরের বিভিন্ন জায়গায় হতে পারে। মস্তিষ্কের ভেতরের ধমনীতে এক ধরনের অ্যানিউরিজম দেখা যায়, যাকে বেরি অ্যানিউরিজম বলা হয়। এক্ষেত্রে ধমনী বেলুনের মতো ফুলে ওঠে। অ্যানিউরিজম ফেটে না যাওয়া পর্যন্ত রোগের মৃত্যুর আশঙ্কা থাকে না। চিকিৎসকরা অস্ত্রোপচারের মাধ্যমে অ্যানিউরিজমের চিকিৎসা করে থাকে, কিন্তু যদি অ্যানিউরিজম ফেটে যায় তাহলে চিকিৎসকের হাতে কিছু করার থাকে না। এসব ক্ষেত্রে কিছু রোগী সাথে সাথেই মারা যায়। আবার রক্তপাত অর্থাৎ ব্লিডিংয়ের পরিমাণ কম হলে কিছু রোগী কিছুক্ষণের জন্য বেঁচে থাকে। সেদিক থেকে আপনি লাকি, বিকজ আপনারও সেম সমস্যা হলেও আপনার হাতে কিছু সময় আছে। কিন্তু সরি টু সে, আমাদের হাতে করার মতো কিচ্ছু নেই। সাহিল ভাইয়া বললেন, হঠাৎ করে এমন একটা সমস্যা কেন হলো? অ্যাক্সিডেন্টের জন্য? অ্যানিউরিজম কী কারণে হয় তার সঠিক তথ্য এখনও স্পষ্ট নয়, তবে এসব ক্ষেত্রে উপসর্গ দেখা যায় বললেই চলে, তাই মানুষ ব্যাপারটাকে আমলে নেন না। এমনও হতে পারে আগের থেকেই ওনার অ্যানিউরিজম ছিল কিন্তু বুঝতে পারেননি, আজ ফেটে যাওয়ার ব্যাপারটা উঠে এসেছে। অ্যানিউরিজম হলে নর্মাল কিছু সমস্যা দেখা যায়, যেমন মাথা ব্যথা, শরীরের দুর্বলতা, চোখে বেশি দেখা নয়তো কম দেখা, শরীরের অসারতা, কথা বলা অথবা মনোযোগ দেওয়ার সমস্যা ইত্যাদি। হয়তো এসব উনি ফিল করেছেন কিন্তু তেমন গুরুত্ব দেননি। অ্যানিউরিজম মাঝে মাঝে পরিবারের মেডিকেল হিস্ট্রির ওপর ভিত্তি করেও হতে পারে, অর্থাৎ বংশগত বলতে পারেন।
পরিবারে আগে কারো হয়ে থাকলে পরবর্তীতে অন্য কারো হবার সম্ভাবনাটা বেশি থাকে। আমার চট করেই দাদুর কথা মনে পড়ে গেল। দাদুও এমন কিছু কারণে মারা গিয়েছিলেন। তখন ছোট ছিলাম বলে ব্যাপারটা পুরোপুরি জানি না। তাহলে কি? কথাটা ভেবে ঠোঁটে ঠোঁট চেপে কিছুক্ষণ চুপ করে থেকেই বলে উঠলাম আমি, ডক্টর, আমি ডেলিভারি করাতে চাই। অ্যানিউরিজমে ব্রেনে রক্তক্ষরণ হচ্ছে। আপনি বলেছেন কিছু সময় আমার হাতে আছে, এই সময়টুকু আমি আমার বাচ্চাকে দিতে চাই। ডক্টর, প্লিজ ডু ইট ফাস্ট। ডক্টর কিছুক্ষণ অবাক চোখে তাকিয়ে থেকে দুঃখী দুঃখী গলায় বললেন, সরি ডিয়ার, তুমি আমার মেয়ের বয়সী, তাই তুমি করেই বলি, তোমার আরেকটা সমস্যা আছে। কথাটা শুনে হৃদস্পন্দন যেন থেমে গেল আমার। না জানি কি শুনতে হবে এখন, তবু দাঁতে দাঁত চেপে নিজেকে শক্ত করে বললাম, কি সমস্যা ডক্টর? বয়স্ক ডক্টরটি আমার দিকে আলট্রাসোনোগ্রাফির রিপোর্টটি এগিয়ে দিয়ে বলে উঠলেন, তোমার অ্যাবডোমিনাল এওর্টিক অ্যানিউরিজমের সমস্যাও দেখা দিয়েছে। আমি ব্যাপারটা বুঝতে না পেরে ভ্রুকুচকে তাকালাম। একটা ঢোক গিলে নিয়ে বললাম, মানে? ডক্টর একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে বললেন, অ্যাবডোমিনাল এওর্টিক অ্যানিউরিজম এই অবস্থায় পেটের মধ্যে বড় রক্তনালী ফুলে বেলুনের মতো হয়ে যায়। বেলুনের মতো অংশটা ফেটে না যাওয়া পর্যন্ত রোগীর মৃত্যুর আশঙ্কা থাকে না। কিন্তু সমস্যাটা হলো অ্যানিউরিজম কখন ফেটে যাবে সে সম্পর্কে আগাম জানা ডক্টরদের পক্ষে এখনও সম্ভবপ্রায় হয়ে ওঠেনি। অ্যানিউরিজম ফেটে গেলে প্রচুর রক্তপাত হয়, তাকে বলে ইন্টারনাল ব্লিডিং। এ সময় প্রচুর রক্ত লাগে এবং দ্রুত অপারেশন করে রক্তনালী মেরামত করে রক্তক্ষরণ বন্ধ করতে হয়, না হলে রোগী বাঁচানো সম্ভব হয় না। অপারেশন করলেও বাঁচার সম্ভাবনা 50% বেশি না। আর তোমার পেটেও AAA দেখা দিয়েছে, কিন্তু সেটা এখনও ফাটেনি, তবে ফুলে আছে। আমরা রিস্ক নিয়ে অপারেশন করতে পারতাম যদি তুমি প্রেগনেন্ট না হতে। আমার ডাক্তারি জীবনে এমন কোনো কেস দেখিনি আমি। একসাথে 2 জায়গায় অ্যানিউরিজম ধরা পড়া রোগী আমার ক্যারিয়ারে তুমিই প্রথম। তারপর তুমি প্রেগনেন্ট, তোমার ব্লাড প্রেশারের অবস্থাও ভালো না। এই রোগটি বৃদ্ধদের বেশি হয়, তারপর হয় প্রাপ্তবয়স্কদের। কিন্তু সেদিক থেকে তুমি একদমই তরুণী। সত্যি বলতে এই সমস্যা আমাদের সামনে সম্পূর্ণই নতুন। এটা হয়তো আমাদের ব্যর্থতা, কিন্তু সত্য এটাই, আমরা কিছু করতে পারছি না। তাছাড়া আমাদের দেশে অ্যানিউরিজম রোগটি খুব কম দেখা যায়, আর যেগুলো হয় সেগুলো আমরা সহজে হ্যান্ডেল করতে পারি। বাট তুমি নিশ্চয়ই বুঝতে পারছো, ইউ আর আ ডিফারেন্ট ওয়ান। আমাদের কাছে ভালো ডক্টর থাকলেও এই নতুন উপসর্গের সাথে পেরে ওঠার মতো টেকনিক আমাদের নেই। আমি নিঃশ্বাস বন্ধ করে বসে আছি। পুরো দুনিয়াটা যেন ঘুরছে আমার। প্রথমত মাথা ব্যথা, তার উপর এত সব কিছু। ডক্টর এবার উঠে দাঁড়ালেন। আমার পাশে এসে দাঁড়িয়ে আমার মাথায় হাত রেখে নরম গলায় বললেন, আই এম সরি ডিয়ার, আমি পারলে অবশ্যই সাহায্য করতাম তোমায়। তার থেকে যতক্ষণ সময় তোমার কাছে আছে ততক্ষণ সময় তোমার প্রিয়জনের সাথে বাঁচার চেষ্টা করো। কালেক্ট সাম বিউটিফুল মোমেন্টস ডিয়ার। আমি জল টলমলে চোখে ডক্টরের দিকে তাকিয়ে বলে উঠলাম, কোনো কি উপায় নেই ডক্টর? আমাকে নয়, আমার বাচ্চাটাকে বাঁচানোর একটা উপায় বলুন ডক্টর, প্লিজ। আমার কয়েক ঘন্টার বিউটিফুল টাইমের থেকে আমার বাচ্চাকে 60 বছরের একটা বিউটিফুল জীবন দিতে পেরে আমি বেশি খুশি হব ডক্টর। আমার বাচ্চার জীবনটাকে শুরুর আগেই এভাবে গিভ আপ করতে দিতে পারেন না ওরে। ওকে বাঁচতে হবে, এই পৃথিবীতে আসতে হবে, পৃথিবীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে প্রাণ ভরে শ্বাস নিতে হবে। কষ্ট পেয়ে চিৎকার করে কেঁদে আমায় একবার হলেও মিস করতে হবে। আমার না পাওয়া সময়টুকু ওকে পেতে হবে। আমার পুরা না করা স্বপ্ন আমার হয়ে ওকে পূরণ করতে হবে। ওর বাবাকে সামলাতে হবে। এই পৃথিবীতে আমার কয়েক ঘন্টা চেয়ে ওর আশাটা বেশি প্রয়োজন ডক্টর। ওর বাবার জন্য ওকে বড্ড প্রয়োজন ডক্টর। তার জন্য আমার এই কয়েকটা ঘন্টা তো আমি হাসতে হাসতে কুরবান করতে পারি। প্লিজ ডক্টর, কিছু একটা উপায় তো হবে। ডক্টর কিছুক্ষণ ভেবে বললেন, আই এম নট শিওর, বাট তুমি চেষ্টা করে দেখতে পারো। এই একটা উপায় ছাড়া আর কোনো উপায় চোখে পড়ছে না আমার। আমি তাড়াহুড়া করে বললাম, কি উপায় ডক্টর? ডক্টর আবারও চেয়ারে বসলেন। আমার চোখে স্থির দৃষ্টি নিক্ষেপ করে বলে উঠলেন, ডক্টর সিংহানি সানের নাম শুনেছ? ওয়ার্ল্ড হেলথও বেশ কয়েক বছর কাজ করেছেন উনি। তার একটা টিম অ্যানিউরিজম নিয়ে রিসার্চ করছে। উনি যে টিম লিড করছেন সেখানে আমি সহ আমেরিকা, ভারতীয় আর 2 দেশের মোট 10 জন ডক্টর কাজ করছেন। উন্নত বিশ্বে জরুরি চিকিৎসা ব্যবস্থার দুর্দান্ত আধুনিকায়নের সত্ত্বেও এ ধরনের রোগীদের শতকরা 75 জনেরও বেশি অবশেষে মৃত্যুমুখে পতিত হয়। তাই এই রিসার্চটা বেশ গুরুত্ব পাচ্ছে। 1 বছর ধরে আমরা অ্যানিউরিজমের রোগীদের উপসর্গগুলোর ডিফিকাল্টিসগুলো অবজার্ভ করছিলাম। অবশেষে খুবই অদ্ভুত একটা কেস সামনে এলো। আমি তোমার মেডিকেল রিপোর্টস ডক্টর সেনের কাছে মেল করেছি। উনি রিপোর্ট দেখে অবাক হয়েছেন এবং তোমার প্রতি বেশ ইন্টারেস্টেড। কিন্তু তার জন্য তোমায় কলকাতা যেতে হবে। দে আর রেডি ফর ইউ। কিন্তু ডক্টর, আমার পাসপোর্ট নেই, তাছাড়া টাইমও নেই। পাসপোর্ট ভিসার ঝামেলা অনেক সময় লাগে। আপনি নিশ্চয়ই। ডক্টর হাসলেন। টেবিলে ভর দিয়ে সামনে এগিয়ে এসে বলে উঠলেন, তোমার রাজি হওয়াটা ম্যাটার করে মাই ডিয়ার। বাংলাদেশ সরকার 2019 সাল থেকে বিশেষ প্রয়োজনে 1 দিনে পাসপোর্ট বানিয়ে দেয়। আর তোমার ব্যাপারটা তো আরও বিশেষ। জানি তোমার কাছে 1 দিন সময়ও নেই, বাট আমাদের কাছে ইন্টারন্যাশনাল পারমিশন আছে। আর ডক্টর সেনের মতো ডক্টররা রিসার্চে সফল হওয়ার জন্য সব করতে পারেন। আর এই রিসার্চটাকে একটু বেশি গুরুত্ব সহকারে দেখছেন উনি।
তোমার ওদেরকে যতটা প্রয়োজন তার থেকে বেশি ওদের তোমাকে প্রয়োজন, বিকজ ইট ইজ এ ডিফারেন্ট কেস ইন 60 ইয়ার্স। তাই তোমাকে সঠিক সময় কলকাতা পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্ব এবং প্রয়োজন দুটোই ওদের। এই রিসার্চের পেছনে ওদের অনেক টাকা খরচ হচ্ছে, তাই তোমাকে ওরা নেওয়ার ব্যবস্থা করবেই, সেটা আইন মেনে হোক বা না মেনে। বুঝতে পারছো নিশ্চয়ই? তবে তাদের একটা শর্ত আছে। ভাইয়া বলল, কি শর্ত ডক্টর? ওরা মিসেস আহমেদকে নিজ দায়িত্বে কলকাতা নিয়ে যাবে, অপারেশনের দায়িত্ব ওদের। বাট অপারেশন সাকসেসফুল না হলে তার জন্য তারা দায়ী নয়, তারা আপনাদের কাছে কোনো জবাবদিহি করবে না। তুমি মৃত্যু পথযাত্রী, তাই তোমাকে নিয়ে রিসার্চ করতে চায় তারা। এতে তুমি তো মারা যাবেই, তোমার সন্তানও মারা যেতে পারে, আবার বেঁচেও যেতে পারে। 50-50 চান্স। এখন তুমি ডিসাইড করবে তুমি যাবে কি যাবে না। তোমার উপসর্গটা ডিফারেন্ট বলেই এই চান্সটা তুমি পাচ্ছ। এটা তোমার বাচ্চার জীবনের জন্য গোল্ডেন চান্স হতে পারে। এখন আমি কিছু না ভেবেই বললাম, আমি রাজি। ডক্টর কিছুক্ষণ আমার দিকে পাকিয়ে থেকে বললেন, ওকে দেন, আমি ওদেরকে জানিয়ে দিচ্ছি। তুমি মানসিকভাবে প্রস্তুত হও। 3 ঘন্টার মধ্যে তুমি কলকাতায় থাকবে। ফ্যামিলির সাথে সময় কাটানোর জন্য তোমার হাতে 2 ঘন্টা সময় আছে। এই 2 ঘন্টায় সব ব্যবস্থা করে ফেলবো আমরা। 2 ঘন্টা পর কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়া হবে। ঢাকা থেকে কলকাতা 1 ঘন্টার পথ। আই থিঙ্ক কোনো সমস্যা হবে না। এনিওয়ে, আপনাদের কারো কাছে পাসপোর্ট বা ভিসা নেই? না হলে কেউ মিসেস আহমেদের সাথে যেতে পারতেন সাপোর্ট হিসেবে, এমন কেউ কি আছে? সাহেল ভাই একবার আমার দিকে তাকিয়ে আবার ডক্টরের দিকে তাকিয়ে বললেন, ইন্ডিয়ান পাসপোর্ট তো আমার, শুভ্র, অভ্র ভাই, আঙ্কেল আর নাবিলার আছে। শুভ্রদের বিজনেসের একটা শাখা ওখানে আছে, আর নাবিলার ফ্যামিলি তো ওখানেই সেটেল। ওর বাবা কলকাতায় বাংলাদেশ এম্বাসিতে আছেন। সো এদের মধ্যে শুভ্র ছাড়া যে কেউ যেতে পারবে। ইটস নট আ ম্যাটার। সবাই তো যেতে পারবেন না, শুধু একজন অ্যালাউড। আপনারা ডিসিশন নিন কে যাবেন, আমি ওদের সাথে কথা বলছি। হসপিটালের করিডোরে মাথা নিচু করে বসে আছি। এতক্ষণে সবাই চলে এসেছে হসপিটালে। বাবা, মা, ভাইয়া, আপু সবাই মরা কান্না জুড়ে দিয়েছে। হয়তো আমি একমাত্র মেয়ে যে নিজের মৃত্যুতে সবার কান্না হাজারো দেখে তারপর মরতে যাচ্ছি। ওদের কান্না দেখে আমারও বুক ফেটে যাচ্ছে, কিন্তু তার থেকেও বেশি বিরক্তি হচ্ছে। এই 2 ঘন্টা কি কেউ স্বাভাবিকভাবে কথা বলতে পারে না? আমি চোখ তুলে ওদের দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলে উঠলাম, কাঁদতে ইচ্ছা করলে আমার সামনে থেকে যাও, আমাকে বিরক্ত করবে না, জাস্ট গো। সবাই ধীরে ধীরে চুপ হয়ে গেল। মা ফ্যাচ ফ্যাচ করে কাঁদতেই থাকলেন। একবার বিরক্ত হলো, আবার ভাবলাম থাক, কাঁদুক, মায়ের কাঁদার অধিকার আছে। যে আমি 2 দিন আগে অবুঝের মতো ব্যবহার করতাম, আজ নিজের বাচ্চাটার জন্য একা একা যুদ্ধে নেমে যাচ্ছে। আর মা তো 20 বছর ধরে আগলে রেখেছে আমায়। এই কান্নার অধিকার তার আছে। সবার সামনে শক্ত থাকলেও শুভ্রর কেবিনে গিয়ে তার ঘুমন্ত মায়ামুখা মুখটা দেখে নিজেকে আটকাতে পারলাম না। ওনার বুকে ঝাঁপিয়ে পড়ে কান্নায় ভেঙে পড়লাম। যে মানুষটি আমার এক ফোঁটা চোখের জল সহ্য করতে পারতেন না, আজ কত নিস্তব্ধ। আমি এমন পাগলের মতো কাঁদছি, তবু একটিবার তাকিয়ে দেখছেন না। হায় রে সময়, যে মানুষটার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেছি, আজ তার জন্য 1 ঘন্টা অপেক্ষা করতে পারছি না আমি। আজ আমার সব আছে, শুধু সময়টাই নেই। বুক থেকে মাথা তুলে ওনার মুখটা অসংখ্য ভেজা চুমুতে ভরিয়ে তুললাম। উনি যদি জেগে থাকতেন তাহলে নিশ্চয়ই হাসি মুখে বলে উঠতেন, চিরদ পাখি, আমার মতো ইনোসেন্ট ছেলের সাথে এমনটা করতে পারলে তুমি, আমার ভার্জিনিটি হাফ শেষ করে দিলে তুমি। কিন্তু আজ উনি নিশ্চুপ, একদমই নিশ্চুপ। কিছুক্ষণ ওনার কাছে থেকে উঠে দাঁড়ালাম আমি। ওনার পাশে থাকলেই দুর্বল হয়ে পড়ব। তাছাড়া ওনার জ্ঞান ফেরার সময়ও হয়ে এসেছে প্রায়। ওনার জ্ঞান ফেরার আগেই চলে যেতে হবে আমায়, নয়তো কি করবেন উনি কে জানে। বাইরে বেরিয়ে আর্দ্র রৌদ্রকে কিছুক্ষণ আদর করে কিছুক্ষণ মার কাঁধে মাথা রেখে বসে রইলাম। কিছুক্ষণ পর আমাকে ডাকা হলো। চেয়ার থেকে উঠে দাঁড়াতেই নার্সের কণ্ঠ কানে এলো। কোনো ডক্টরকে উদ্দেশ্য করে বলছে, ডক্টর, 244-এর পেশেন্টের জ্ঞান ফিরেছে। মুহূর্তেই বুকে মোচড় দিয়ে উঠল আমার। শুভ্র জেগে গেছে। ইচ্ছে করছিল ছুটে গিয়ে বুকে ঝাঁপিয়ে পড়ি, কিন্তু তা তো সম্ভব নয়, হাতে যে সময় নেই। শুভ্রর তার রোদকে শেষবারের মতো দেখার ভাগ্য হলো না। যখন হসপিটাল থেকে বেরিয়ে এলাম তখন সাথে ছিল সব সময় সঙ্গে থাকা আমার ব্যাগ আর সাহেল ভাইয়া। তার সাথে এক আকাশ আশা, হতাশা, কষ্ট আর অনিশ্চয়তা। যাত্রা শুরুর আগে দেশটাকেও প্রচণ্ড রকম মিস করছিলাম আমি। দেশের মাটি, ধূলিকণা, বাতাস আর সবচেয়ে হিটিং ট্রাফিক জ্যাম, সবই যেন অসম্ভব সুন্দর লাগছিল চোখে। মৃত্যুর আগ মুহূর্তে সব জিনিস এত সুন্দর হয়ে ওঠে কেন? বেঁচে থাকতে এত লোভ জাগে কেন? মনে হয় আগে জানলে আরেকটু মনোযোগ দিয়ে দেখে নিতাম সব, আরেকটু মন ভরে বেছে নিতাম সব। কলকাতায় হসপিটালে পৌঁছাতেই ডক্টর সেন এসে দেখা করলেন। মোটামুটি বৃদ্ধ একজন লোক, চোখে চশমা, মুখে ভদ্রলোক ভাব, মুখে স্মিত হাসি। আমায় দেখেই চোখ দুটো চকচক করে উঠল তার। ডক্টরদের উৎসাহ দেখে বুঝতে পারলাম তারা আমাকে পেশেন্ট নয়, একটা প্রজেক্ট হিসাবে দেখছে। নিজের মনে হাসলাম। নিজেকে জড়বস্তু ছাড়া কিছুই মনে হচ্ছে না এখন, তবু যদি বাচ্চাটা বাঁচে।
শুভ্রর প্রিন্সেসটা বাঁচে। নার্সরা অপারেশনের জন্য রেডি করে দিলেন। মাথায় আর শরীরে বেশ কিছু ইঞ্জেকশন লাগালেন। এই অবস্থায় নাকি প্রচুর শ্বাসকষ্ট হয়, তাই এই ব্যবস্থা। আমায় বলা হলো 8 ঘন্টা পর অপারেশন থিয়েটারে নেওয়া হবে। 8 ঘন্টা শেষ হওয়ার কিছুক্ষণ আগে চোখ বন্ধ করে শুয়েছিলাম। হঠাৎ সাহেল ভাইয়া এসে ডাকলেন, সানশাইন। আমি চোখ খুলে তাকালাম। মুহূর্তেই জলে ভরে গেল চোখ। শুভ্র। সাহেল ভাইয়া ওনাকে ধরে দাঁড়িয়ে আছেন, সাথে আছেন অভ্র ভাইয়া। ওনাকে আমার পাশে বসিয়ে দিয়ে চুপচাপ বেরিয়ে গেলেন তারা। আমি এক দৃষ্টিতে তাকিয়ে আছি। অনেক প্রশ্ন ঘুরে বেড়ালেও প্রশ্ন করতে ইচ্ছে করছে না। থাকুক না কিছু না জানা। শুভ্রর লাল হয়ে যাওয়া ফোলা চোখ দুটো টলমল করছে। একদম শান্ত হয়ে বসে আছেন উনি। আমার শুভ্রকে এত শান্ত হিসাবে মানায়? একদমই না। উনি কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে ডান হাতটা নিজের গালে চেপে ধরে কাঁপা গলায় বলে উঠলেন, আমি বাঁচতে চাই রোদ পাখি, তোমার সাথে বাঁচতে চাই। তুমি তো আমায় বুঝো, বলো আল্লাহর কাছে কেন এমন দোয়া করেছিলে রোদ? তুমি খুব স্বার্থপর রোদ। একটাবারও আমার কথা ভাবোনি, একটাবারও না। আই ওয়ান্ট ইউ, আমার তোকে চাই রোদ পাখি, প্লিজ। যদি কেউ আমায় কোনো শর্ত দিয়ে বলতো এর বিনিময়ে আমি তোমায় পাবো, তবে আমি তাই করতাম রোদ। আল্লাহ তোমাকে আমার পাঁজর দিয়ে বানালেন, অথচ আমার হায়াত তোমাকে দেবার কোনো ব্যবস্থা কেন করলেন না বলো তো? এভাবে মেরে দিলেন আমায়। কথাগুলো বলতে বলতে ডোকরে কাঁদছেন উনি। ওনাকে কখনো এভাবে কাঁদতে দেখিনি আমি। ওনার থেকে হাত ছাড়িয়ে ওনার মাথা রেখে ফুপিয়ে উঠলাম আমি। দুঃখ কষ্টের ভারগুলো স্বার্থপরের মতো ওনার ঘাড়ে চাপিয়ে দিয়ে বললাম, আপনি এভাবে কাঁদবেন না প্লিজ, সহ্য হয় না আমার। আমি থাকবো না তো কি হয়েছে, আপনার প্রিন্সেস তো থাকবে। দেখবেন ওর মাঝে আমার সবটা থাকবে, সব। ওর জন্য আপনাকে বেঁচে থাকতে হবে। আমার বাচ্চাটা তো এই পৃথিবীতে এতিমের মতো বেঁচে থাকতে পারে না। আপনি তাকে পৃথিবীর সব হ্যাপিনেস এনে দিবেন। ওকে জানতে হবে ওর বাবা ওকে কত ভালোবাসে। ওকে জানতে হবে ওর বাবা ওর মাকে কত ভালোবাসত। আমাদের ভাঙা স্বপ্নটা পূরণ করতে হবে তাকে। ওর জন্য আপনাকে বাঁচতে হবে, প্রমিস করুন আমায়। সেই মুহূর্তে দুজন ডক্টর কেবিনে ঢুকলেন। 5 মিনিট পর আমাকে অপারেশন থিয়েটারে নেওয়া হবে। শুভ্র তাদেরকে রিকোয়েস্ট করলেন যেন তাকে অপারেশন থিয়েটারে থাকতে দেওয়া হয়। সে আমার শেষ সেকেন্ড পর্যন্ত আমায় পাশে থাকতে চান। ডক্টররা চলে যেতেই আমার দিকে তাকালেন শুভ্র। কোমালে চুমু দিয়ে বললেন, সরি রোদ পাখি, আমি তোমার কথা রাখতে পারবো না। আমি ফিসফিস করে বললাম, আপনাকে পারতে হবে, বাঁচতে হবে। উনি বললেন, সম্ভব নয়। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে ওনার দিকে তাকিয়ে রইলাম। আর 10 মিনিট পর অজ্ঞান করা হবে আমায়, তারপর শেষ হবে আমার জীবন। শুভ আমায় দেখতে পেলেও এই 10টা মিনিটই ওনাকে আমার শেষ দেখা, অনুভব করার শেষ সীমা। এখানটাতেই শেষ হয়েছে লেখা। জানি আরও কিছু পৃষ্ঠা উল্টে পাল্টে দেখল, কিন্তু আর কোনো লেখায় খুঁজে পেল না সে। পেছনের সবগুলো পেজই ফাঁকা। ডায়েরিটা বন্ধ করে টেবিলে রেখে কাঁচের জানালার বাইরের শহরে বৃষ্টিতে দৃষ্টি রাখল সে। কি নিস্তব্ধ বৃষ্টি, চারিদিকে শব্দ নেই, শুধু বৃষ্টির সাদা নির্মল জল। জেনির মাথায় হাজারো প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে। রোদের মৃত্যুর পর কি হয়েছিল শুভ্রর? ডক্টররা কি বাচ্চাটাকে বাঁচাতে পেরেছিল? আর শুভ্র বেঁচে আছে এখনো? কিছুক্ষণ নিস্তব্ধ বৃষ্টির দিকে চোখ রেখে উঠে দাঁড়ালো জেনি। টেবিলের উপর রাখা ডায়ারিটি হাতে তুলে নিয়ে রুম থেকে বেরিয়ে এলো সে। পাশের রুমের দরজার পাশে দাঁড়িয়ে উঁকি দিল ভেতরে। ষাটোর্ধ্ব একজন আমেরিকান শ্বেতাঙ্গ বৃদ্ধা বারান্দায় দাঁড়িয়ে গাছে পানি দিচ্ছেন। সাদা গায়ে হালকা রঙের গাউন, বাদামি রঙের চুলগুলো এসে ঠেকেছে কাঁধে। জেনি মুখে হাসি টেনে নিয়ে মাথা হেলিয়ে বলে উঠল, হ্যালো গ্র্যানি। বৃদ্ধা ফিরে তাকালেন, চোখে মুখে স্নেহময় হাসি ফুটিয়ে বললেন, হ্যালো ডিয়ার, ভেতরে এসো। জেনি ভেতরে গিয়ে সোফায় বসল। বৃদ্ধাকে উদ্দেশ্য করে বলল, কি করছিলে গ্র্যানি? গাছের পরিচর্যা করছিলাম। দেখো তোমার মতোই ফুটফুটে একটি ফুল ফুটেছে গাছে। জেনি হাসল, পা দুলিয়ে বলল, বাবা কোথায় গ্র্যানি? বৃদ্ধা হাতের কাজ শেষ করে জেনির পাশে গিয়ে বসলেন। জেনির গালে আলতো ছুঁয়ে দিয়ে বললেন, তোমার বাবা ইউনিভার্সিটিতে গিয়েছে ডিয়ার। জেনি আবারও জিজ্ঞেস করল, আর দাদু? তোমার দাদু যে 2 দিনের জন্য নিউ ইয়র্কে গিয়েছেন সেটা তো তুমি জানো সুইটহার্ট, তবু কেন জিজ্ঞেস করছো? জেনি এবার পেছন থেকে ডায়েরিটি বের করে গ্র্যানির সামনে রাখল। ডায়েরির দিকে ইশারা করে বলল, গ্র্যানি, তুমি কি এই ডায়েরিটি সম্পর্কে কিছু জানো? এটা আমি বাবার স্টাডি রুমের এক কোণা থেকে উদ্ধার করেছি। হোয়াট ইজ দ্য হিস্ট্রি অফ দিস ডায়েরি? জেনির গ্র্যানি ক্যাথারিন কিংস্টোন ডায়েরিটি হাতে নিয়ে উল্টে পাল্টে দেখলেন।
ভেতরের লেখাগুলো তার বোধগম্য নয় বলে ভ্রু কুঁচকে তাকালেন। কপাল কুঁচকে চিন্তিত মুখে বললেন, আমি এই ডায়েরিটা আগে কখনো দেখিনি জেনি। তোমার বাবা এই ডায়েরি সম্পর্কে আমায় কিছু বলেনি জেনি। আই এম সো সরি ডিয়ার, বাট এখানে কি লেখা আছে? জেনি একটা দীর্ঘশ্বাস ফেলল। ক্যাথারিনের দিকে তাকিয়ে দুর্বল হাসি দিয়ে বলল, ইটস ওকে গ্র্যানি, আমি বাবাকে জিজ্ঞেস করে নেব। এখানে একজনের লাভ স্টোরি লেখা আছে গ্র্যানি, অসাধারণ একটা লাভ স্টোরি, বাট 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 এখানে এন্ডিংটা নেই। আমি এর এন্ডিংটা জানতে চাই, কি হয়েছিল তারপর? আচ্ছা গ্র্যানি, হোয়াট ইজ লাভ? ইজ ইট আ ম্যাজিক? ক্যাথালিন জেনির ডান হাতের ওপর স্লাইড করে আদর মাখা গলায় বললেন, ইয়েস ডিয়ার, ইটস লাইক আ ম্যাজিক। যখন তুমি কাউকে ভালোবাসতে শুরু করবে তখন ম্যাজিকের মতোই তার চারপাশের সব কিছুই ভালো লাগবে তোমার। এই সুন্দর ফিলিংসটার জন্য যে কোনো কিছু করতে রাজি হয়ে যাবে তুমি। জেনি খানিকটা ঝুঁকে এসে বলল, গ্র্যানি, তুমি কি জানো ফিলিংস শব্দটির খুব মিষ্টি একটি বাংলা শব্দ আছে, আর সেই শব্দটি হলো অনুভূতি। বাংলা ভাষাটা কি মিষ্টি, তাই না? ক্যাথালিন হাসলেন। সস্নেহে জেনির মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, সবার কাছেই তার মাদার ল্যাঙ্গুয়েজ মিষ্টি লাগে। আমার মাদার ল্যাঙ্গুয়েজ ইংলিশ, তাই এটাই আমার বেশি ভালো লাগে। তবে বাংলা ভাষাটাও মিষ্টি, তোমার দাদু মাঝে মাঝেই বলেন শুনতে বেশ লাগে। কিন্তু জেনি, তোমার ল্যাঙ্গুয়েজ তো ইংলিশ, তবু তুমি বাংলাকে এত পছন্দ করো কেন? জেনি হাসল, সোফা থেকে উঠে দাঁড়িয়ে বলল, বিকজ বাংলা ইজ মাই ফাদার ল্যাঙ্গুয়েজ। ক্যাথালিনও হেসে উঠলেন। জেনি ঘড়ি দেখে নিয়ে তাড়াহুড়ো করে গ্র্যানিকে জড়িয়ে ধরে বলল, ওকে বাই গ্র্যানি, আমার এখন ক্লাস আছে, সি ইউ ইন দ্য আফটারনুন। কথাটা বলেই দৌড়ে বেরিয়ে গেল জেনি। ক্যাথরিন স্নেহভরা নীল চোখে তাকিয়ে থেকে ধীর কণ্ঠে বলে উঠলেন, বাই, স্টে হ্যাপি মাই চাইল্ড। বাইরে টিপটাপ বৃষ্টি। জেনি গোলাপি রঙের ছাতা হাতে হেঁটে চলেছে। পিঠে ঝোলাচ্ছে কলেজ ব্যাগ, পরনে লেডিস জিন্স অ্যান্ড হোয়াইট টপস। ঘন কালো চুলগুলো উঁচু করে ঝুটি করা। জেনির পুরো নাম জেনিফা কিংস্টোন। আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলস সিটিতে বসবাস করে জেনি। আমেরিকার 50টি অঙ্গরাজ্যের মধ্যে ক্যালিফোর্নিয়া অন্যতম একটি অঙ্গরাজ্য। আবহাওয়ার দিক থেকে চমৎকার একটি স্টেট। শীতকালে তীব্র শীত নয়, আবার গরমকালে অত্যধিক গরম নয়। ক্যালিফোর্নিয়ার আবহাওয়াকে নাতিশীতোষ্ণ বলা চলে, অনেকটা আমাদের দেশের বসন্তকালের মতো। তবে এখানকার আবহাওয়া খুব দ্রুত পরিবর্তন হয়, অনেকটা ষোড়শী তরুণীর মনের মতো, আনপ্রেডিক্টেবল। 16 বছর বয়সী তরুণীর মন বোঝা যেমন দায়, ঠিক তেমনই ক্যালিফোর্নিয়ার ওয়েদার বোঝাও কষ্টসাধ্য। কথায় আছে, এদেশের 3W যে কোনো মুহূর্তে চেঞ্জ হতে পারে। প্রথম W হলো ওয়েদার, যা ঘন ঘন পরিবর্তন হয়। দ্বিতীয় W হলো ওয়ার্ক বা চাকরি, সকালে আছে তো বিকেলে নেই, অর্থাৎ সকালে কাউকে হায়ার করা হয়েছিল বাট বিকেলেই ফায়ার হয়ে গেছে। তৃতীয় W হলো ওয়াইফ। ওয়াইফদের ক্ষেত্রেও এমন ঘটনা প্রায় লক্ষ্য করা যায়, আজকে আছে তো কাল নাও থাকতে পারে, যা জেনির বাবা কার্লোস কিংস্টোনের ক্ষেত্রে প্রযোজ্য। জেনি তার মাকে কখনো দেখেনি। গ্র্যানির কাছে শুনেছে তার মা নাকি তাকে জন্মের পরপরই বাবার কাছে ফেলে গেছেন। বাবাকে কখনো মা নিয়ে প্রশ্ন করে না জেনি, কারণ সে জানে বাবা তাতে কষ্ট পান। এই তো 19টি বছর কেটে গেল, কার্লোস এখনও তার স্ত্রীকেই ভালোবাসেন। কার্লোসের বাবা একজন বাঙালি, কিন্তু মা আমেরিকান। ক্যাথারিন দেখতে পুরোপুরি আমেরিকান শ্বেতাঙ্গ হলেও বাবার মতোই অসম্ভব সুন্দর বাংলায় কথা বলে কার্লোস। সেই সুবাদে মেয়ে জেনিকেও বাংলা লিখতে এবং বলতে শিখিয়েছে। তার ধারণা, গায়ে আমেরিকান হওয়ার ট্যাগ লাগলেও তার উৎপত্তি বাংলারই শিকড়ে। জেনিও তাই বিশ্বাস করে। তাই তো ছবির মতো ঝকঝকে একটি শহরে বসবাস করেও তার মন চায় বাংলার মাটি ছোঁয়ার। দাদু বলে সেই মাটির নাকি আলাদা গন্ধ থাকে, বাতাসের আলাদা স্বাদ থাকে, আর বৃষ্টির আলাদা ছন্দ থাকে। কার্লোস ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির স্ট্যাটিস্টিক প্রফেসর, আর তার বাবা একই ইউনিভার্সিটির কেমিস্ট্রির রিটায়ার্ড প্রফেসর। জেনি ভার্সিটিতে পৌঁছাতেই ঝড়ের বেগে একটি সাইকেল এসে থামল ঠিক তার সামনে। জেনি ভ্রু কুঁচকে তাকালো, চোখে মুখে বিরক্তিভাব স্পষ্ট। জেনি বিরক্তি নিয়ে বলে উঠল, হ্যারি, একদম বিরক্ত করবে না, আজ মন ভালো নেই আমার। হ্যারির মুখটা মুহূর্তেই কালো হয়ে গেল। সে হ্যারিকে মোটেও বিরক্ত করেনি। হ্যারির পুরো নাম লুইস হ্যারিসন। বন্ধু মহলে হ্যারি বলেই পরিচিত সে। আমেরিকান শ্বেতাঙ্গ, সুঠাম দেহ, মাথায় একঝাপ বাদামি চুল, গাঢ় নীল রঙের উজ্জ্বল দুটো চোখ। হ্যারি সাইকেল থেকে নেমে দৌড়ে জেনির পাশে পাশে হাঁটতে লাগলো। জেনি বিরক্তি নিয়ে তাকাতেই মিষ্টি করে হাসল সে। জেনি কিছু করল না। মন খারাপ ভাব নিয়ে ক্যান্টিনে গিয়ে বসল সে। রোদ আর শুভ্রর লাভ স্টোরি পড়তে বসে সকালের ব্রেকফাস্ট করা হয়নি। জেনি বসতেই তার পাশে ধপ করে বসে পড়ল হ্যারি। চোখ দুটো ছোট ছোট করে বলে উঠল, তোমার মন খারাপ কেন জেনি? জেনি বিরক্তি হয়ে বলল, তাতে তোমার কি, যাও এখান থেকে।
হ্যারি কিছুক্ষণ চুপ করে থেকে চোখ মুখ কুঁচকে বলল, তুমি আমার সাথে শেয়ার করতে হোয়াট ওয়াজ দ্যাট? জেনি রাগী চোখে তাকিয়ে বলল, দ্যাট ওয়াজ পারো। যা পারো না সেটা বলতে গিয়ে ভাষার সৌন্দর্য নষ্ট কেন করো হ্যারি? বাংলা বলা তোমার পক্ষে সম্ভব নয়। শুধু শুধু বিকৃতি করবে না, আমার রাগ লাগে। হ্যারি অপরাধী গলায় বলল, আমি চেষ্টা করছি জেনি। তোমার গ্র্যান্ডপাইজ মাদার ল্যাঙ্গুয়েজ আসলেই অনেক মিষ্টি ল্যাঙ্গুয়েজ, শুনতে অনেক ভালো লাগে আমার, ট্রাস্ট মাই। জেনি কিছু বলল না, চুপচাপ ক্রোনাট ও চকলেট চিপসে মনোযোগ দিল সে। হ্যারি চিজবার্গারে কামড় দিতে দিতে আবারও বলে উঠল, কি হয়েছে জেনি, বলো আমায়, আই ওয়ান্ট টু নো। জেনি চকলেট চিপসে কামড় দিতে দিতে বলল, আমার রোদ আর শুভ্রর জন্য টেনশন হচ্ছে। ওরা কি বেঁচে আছে? ওদের বাচ্চাটার কি হয়েছে? হ্যারি খাওয়া থামিয়ে ভ্রু কুচকে তাকালো, বলল, রোদকে আর শুভ্রাই বা কে? জেনি মাথা তুলে তাকালো, কড়া গলায় বলল, ঠিক করে উচ্চারণ করো হ্যারি, এত সুন্দর নামগুলোকে কীরকম বিশ্রীভাবে উচ্চারণ করছো তুমি? হ্যারি অপরাধী অসহায় গলায় বলল, সরি, বাট নামগুলো একটু বেশিই কঠিন। অ্যানিওয়ে, ওরা কে সেটা তো বলো। জেনি এবার ব্যাগ থেকে ডায়েরিটা বের করে টেবিলে রাখলো। ডায়েরিটা নিয়ে হ্যারি উল্টে পাল্টে দেখে ঠোঁট উল্টে বলল, এসব কি লেখা এখানে? এটা বাংলায় লেখা, বাবার স্টাডি রুম থেকে পেয়েছি। এখানে রোদ নামের একটি মেয়ের লাভ স্টোরি লেখা আছে। রোদ, শুভ্র আর দ্য লাভ বার্ডস। ওরা বাংলাদেশে থাকে, অনেক কিউট লাভ স্টোরি, বাট এন্ডিংটা নেই। আই এম ভেরি কিউরিয়াস অ্যাবাউট দি এন্ডিং। এটা রিয়েল লাইফ স্টোরি? জেনি খেতে খেতে বলল, আমার তো তাই মনে হয়। তুমি শুনবে? হ্যারি আগ্রহ নিয়ে মাথা নাড়ল। জেনি ডায়েরিটি খুলে বাংলা লেখাগুলোকে ইংলিশে ট্রান্সলেট করে শোনাতে লাগলো। দেখতে দেখতে ক্লাস টাইম শেষ হয়ে এলো, কিন্তু হ্যারি জেদ ধরে বসে রইল বাকিটা সে আজই শুনবে। অবশেষে দুজনে মিলে চলে এলো লস অ্যাঞ্জেলেসের 5th ও 6th স্ট্রিটের নিউ হ্যাম্পশায়ারে জেনিদের বাসায়। গ্র্যানির সাথে দেখা করে বাবা ফিরলেই তাকে জানাতে বলে নিজের রুমে ঢুকে আবারও ডায়েরিতে মনোযোগ দিল তারা। রাত 8টার দিকে পড়া শেষ করে হ্যারির দিকে তাকাতেই চিন্তিত মুখে বলে উঠল হ্যারি, হোয়াট নেক্সট? এখন কি হবে জেনি? আই মিন, তারপর কি হয়েছিল? জেনি দুঃখী দুঃখী গলায় বলল, জানি না। আই থিঙ্ক বাবা জানেন, বিকজ ডায়েরিটা তার কাছেই ছিল। তখনই দরজায় কড়া নাড়ল কেউ। দরজা ঠেলে মাথা হেলিয়ে বলে উঠল, ক্যাথেলিন, তোমার বাবা ফিরেছে সুইটহার্ট। জেনি হ্যারি দুজনেই লাফিয়ে উঠল। দুজনেই দৌড়ে গেল কার্লোসের রুমের দিকে। কার্লোস মাত্রই ওয়াশরুম থেকে বেরোলো। মেয়েকে এভাবে দৌড়ে আসতে দেখে অবাক হলো সে। বিস্ময় নিয়ে বলল, কি হয়েছে প্রিন্সেস, তুমি ঠিক আছো? জেনি হন্তদন্ত করে বাবার দিকে ডায়েরিটি এগিয়ে দিয়ে বলল, এই ডায়েরিটি তুমি কোথায় পেয়েছো বাবা? কার্লোস ভ্রু কুচকে তাকালো। ডায়েরিটি হাতে নিয়ে উল্টে পাল্টে দেখে বলল, এটা কি আমার কাছে ছিল প্রিন্সেস? হ্যাঁ বাবা, এটা তোমার স্টাডি রুমের ডান পাশের তাকটা থেকে পেয়েছি আমি। কার্লোস কিছুক্ষণ ভেবে বলল, আমার তো মনে পড়ছে না মা। এবার পাশ থেকে হ্যারি বলে উঠল, মনে করার চেষ্টা করুন স্যার। কার্লোস হ্যারির দিকে তাকিয়ে হেসে মুখে বলল, হেই হ্যারি, কেমন আছো? আপনি ডায়েরির ব্যাপারটা মনে করতে পারলে ভালো থাকবো, নয়তো খুব খারাপ। কার্লোস ভ্রু কুচকে বলল, এতটা জরুরি? ওকে, আই এম ট্রাইং। জেনি আর হ্যারি ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। কার্লোস খানিকটা অস্বস্তি নিয়ে বলে উঠল, এভাবে তাকিয়ে আছো কেন তোমরা? তাড়াতাড়ি মনে করো না বাবা, প্লিজ। মেয়েটার অস্থিরতা দেখে কার্লোস মনে করার চেষ্টা করল। খানিক পরে বলে উঠল, এটা আমি ইন্ডিয়ার কোনো এক হাসপাতালের ময়লার ঝুড়ি থেকে তুলেছিলাম। জেনি আর হ্যারি একে অপরের দিকে তাকিয়ে একসাথে চেঁচিয়ে উঠল, হোয়াটটা? দীর্ঘশ্বাস ফেলে কার্লোস বলল, হ্যাঁ, এটুকুই মনে আছে আমার। কোনো এক সার্ভেতে ইন্ডিয়ার হসপিটালগুলো পরিদর্শন করতে গিয়ে ময়লার ঝুড়িতে পাহি এটা। পানির বোতল ফেলতে গিয়ে দেখি একজন নার্স কিছু ময়লা ঝুড়িতে ঢালছেন। ওখানে এই ডায়েরিটাও ছিল। কেন যেন তুলে নিয়েছিলাম, কিন্তু পড়া হয়ে ওঠেনি কখনো। হ্যারি মাথা চুলকে বলল, এটা কতদিন আগের কথা? কার্লোস কান ঝাঁকিয়ে বলল, 2 বছর হবে। হ্যারি এবার ফিসফিস করে বলল, তার মানে রোডের বেবি বেঁচে থাকলে এখন তার 2 বছর। জেনি কিছু না বলে মুখ ফুলিয়ে চুপচাপ বেরিয়ে এলো। কার্লোস পেছন থেকে কয়েকবার ডাকলেও সাড়া দিল না সে। কার্লোস কিছুক্ষণ তাকিয়ে থেকে দীর্ঘশ্বাস ফেলল। মেয়েটাকে হঠাৎ দেখলে আমেরিকান বলে মনেই হয় না। বাঙালিদের মতো হলুদ ফর্সা গায়ের রং। মা বাবা দুজনেই আমেরিকান হলেও জেনির চোখের পুতুলি দুটো ঘন কালো। শরীরের গঠনটাও বাঙালি মেয়েদের মতো তুলতুলে। এই মেয়েটার মধ্যেই কার্লোসের জীবন। প্রচণ্ড ভালোবাসে মেয়েটাকে। জেনি বেডে মন খারাপ করে বসে আছে। হ্যারি ওদিক ওদিক পায়চারি করছে। হঠাৎ পায়চারি থামিয়ে দিয়ে জেনির সামনে দাঁড়িয়ে উজ্জ্বল মুখে বলে উঠল সে, আচ্ছা, তোমার তো বাংলাদেশে যাওয়ার শখ। আমরা যদি স্টোরিটার এন্ডিং খুঁজতে বাংলাদেশে যাই,
তাহলে কেমন হয়? জেনি চোখ তুলে তাকালো। হ্যারি সন্দেহী দৃষ্টিতে তাকিয়ে বলল, এটা কি খুব বাজে আইডিয়া? ওকে দেন ফরগেট ইট। জেনি এবার চেঁচিয়ে বলে উঠল, এটা দারুণ আইডিয়া, বাট ওদের খুঁজে পাবো কিভাবে? হ্যারি কিছুক্ষণ ভেবে বলল, ইট ইজ সো ইজি। লুক, সৌব্র প্রফেসর ছিল, আর তারা বাংলাদেশের একটি নির্দিষ্ট শহরে থাকত। ওর জবটাও সেই শহরেই ছিল। একটা শহরে কয়টা ভার্সিটি থাকতে পারে? আমরা যদি শহরের সবগুলো ভার্সিটিতে খোঁজ নেই, তাহলে সৌব্রকে পেয়ে যেতেও পারি। না পেলেও ডিটেলস তো পাবো, আর কিছুই না পেলেও অ্যাটলিস্ট বাংলাদেশ ঘোরা হয়ে যাবে। হোয়াট ইউ সে? মুহূর্তেই জেনির ঠোঁটের কোমে হাসি ফুটে উঠল। দুষ্টু হাসি দিয়ে বলল, প্যারেন্টসদের কিভাবে রাজি করানো যায় তার জন্য একটা অসাধারণ প্ল্যান লাগবে হ্যারি। তার সাথে পাসপোর্ট। নেক্সট উইক উই আর গোয়িং টু বাংলাদেশ। হ্যারি দাঁত বের করে হেসে বলল, আই হ্যাভ আ প্ল্যান। নাও গেট রেডি ফর মিশন বাংলাদেশ। এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে হ্যারি আর জেনি। সবকিছুই গোলক ধাঁধার মতো লাগছে তাদের। কোন দিকে যাবে ঠিক বুঝে উঠতে পারছে না। অবশেষে একটি গাড়ি ভাড়া করে হোটেল পর্যন্ত পৌঁছালো তারা। কিন্তু বিপত্তি বাঁধল খেতে গিয়ে। কোন খাবার কেমন হবে জানা নেই তাদের। বাঙালি খাবার টেস্ট করতে গিয়ে খাবারের চেয়ে পানি খেয়েই মন ভরাতে হয়েছে তাদের। হ্যারি মিনিটে মিনিটে শুধু একটা কথাই বলে চলেছে, এই দেশের মানুষ এত ঝাল কি করে খায়, টেরিবল। সেদিন আর বের হয়নি ওরা। এতদূর জার্নি আর রাস্তায় 2-3 ঘন্টার জ্যামে সিদ্ধ হয়েই যায় অবস্থা তাদের। রাতে লম্বা একটা ঘুম দিয়ে পরের দিন 12 এপ্রিল সকাল 11টার দিকে শুভ্রকে খোঁজার উদ্দেশ্য নিয়ে বেরিয়ে পড়ল তারা। তাদের কাছে না আছে ছবি, না আছে কোনো পরিচয়। থাকার মধ্যে আছে শুধু একটা নাম, আবরার আহমেদ শুভ্র। একটা নামকে পুঁজি করে কি একটা মানুষকে খুঁজে বের করা সম্ভব? হয়তো সম্ভব, হয়তো নয়, তবে চেষ্টা করতে দোষ কি? ঢাকায় সরকারি বেসরকারি মিলে মোট 25টি বিশ্ববিদ্যালয় আছে। এত বাজেভাবে জ্যামে আটকে থেকে 25টি ইউনিভার্সিটিতে খোঁজ নেওয়া তাদের পক্ষে অনেকটাই অসম্ভবের পর্যায়ে পৌঁছে গেল। তার উপর সবকিছুই তাদের অপরিচিত। প্রথম দিনে কোনো রকম 2টি ভার্সিটিতে খোঁজ নিয়ে হোটেলে ফিরতে ফিরতেই প্রায় রাত নেমে এলো। আমেরিকায় বসে বসে ব্যাপারটা যতটা সহজ ভেবেছিল, ক্রমেই তা সাপের পা দেখার মতো অসম্ভব হয়ে উঠল। রাত কাটিয়ে ভোর হলে আবারও বেরিয়ে পড়ল ওরা। ঢাকা শহরের মাঝেই 3টি ভার্সিটিতে খোঁজ নিয়ে একটি শুভ্র খুঁজে পেল তারা। খুশিতে লাফিয়ে উঠেও মুহূর্তেই খুশিটা মাটি হয়ে গেল তাদের যখন শুনল লোকটির নাম আবরার আহমেদ শুভ্র নয়, আরিফুল রহমান শুভ্র। জেনির সেই মুহূর্তে লোকটির চুল টেনে ছিঁড়ে ফেলতে ইচ্ছা করছিল। বেটা, দুনিয়াতে কি আর কোনো নাম ছিল না? শুভ্র নামটাই রাখতে হলো। সারাদিন ঘুরে ঘুরে সন্ধ্যার দিকে ঢাকার একটি পার্কের কাছে গিয়ে বসল ওরা। তখনই বেশ অদ্ভুত একটি জিনিস চোখে পড়ল। কিছু ছেলেমেয়ে দল বেঁধে রঙের কৌটো হাতে রাস্তায় পেইন্ট করছে। হ্যারি অবাক হয়ে হাত দিয়ে ইশারা করে বলে উঠল, জেনি, কি করছে ওরা? রাস্তা পেইন্ট করছে কেন? জেনির নিজেরও তেমন একটা ধারণা ছিল না, তাই সামনে এগিয়ে একটি ছেলেকে উদ্দেশ্য করে বলল, এক্সকিউজ মি। ছেলেটি ফিরে তাকিয়ে বলল, জি বলুন। আচ্ছা, রাস্তায় এভাবে রং করা হচ্ছে কেন? ফরেনার? ইয়া। ও, ওয়েলকাম টু আওয়ার কান্ট্রি। কাল পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ, অর্থাৎ। জেনি হেসে বলল, আমি বুঝতে পেরেছি, বাংলা বছরের প্রথম দিন, তাই তো? ছেলেটি হাসল, বলল, হ্যাঁ, কাল সারা দেশ জুড়েই উৎসব। আপনারাও অ্যাড হতে পারেন। এই দিনে প্রায় সব মেয়েরাই শাড়ি পরে, আর ছেলেরা পাঞ্জাবি বা ফতুয়া। আপনারা চাইলে ট্রাই করতে পারেন, ভালো লাগবে। রমনায় বিরাট মেলা হবে কাল। জেনি ছেলেটিকে ধন্যবাদ দিয়ে ফিরে এলো। হ্যারিকে পুরো বিষয়টি বুঝিয়ে দিয়ে সেখান থেকে উঠে পড়ল ওরা। কাল পয়লা বৈশাখ, সরকারি ছুটি, অর্থাৎ কাল কোনো ভার্সিটিই খোলা থাকবে না। সারাটা দিন ফাঁকা যাওয়ার থেকে নিজেকে বাঙালিদের মতো শাড়িতে মোড়ালে কেমন হয়? জেনি মুহূর্তেই সিদ্ধান্ত নিয়ে নিল সে শাড়ি পরবে। হ্যারিকে নিয়ে মার্কেটে গিয়ে জোর করেই নিজের জন্য শাড়ি আর হ্যারির জন্য লাল পাঞ্জাবি কিনে নিল সে। কিন্তু বিপত্তি বাঁধল পরের দিন সকালে। কিছুতেই শাড়ি পরতে পারছে না জেনি। এখন উপায় কি? নিজে অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়ে হ্যারিকে ডাকল সে, কিন্তু তাতেও কোনো লাভ হলো না। উল্টো ঝামেলা আরও বেড়ে গেল। অবশেষে একটা হোটেলের মেয়ে কর্মচারীকে ম্যানেজ করে শাড়ি পরতে হলো জেনির। হোটেল থেকে বেরিয়ে রিক্সা নিল জেনি। রিক্সা নামক জিনিসটা তাদের দুজনের জন্যেই একদম নতুন। তবু এই ভয়ানক জিনিসে চেপে
মেলা পর্যন্ত পৌঁছালো তারা। রমনায় গিয়ে তাদের বিস্ময় যেন আকাশচুম্বী হয়ে উঠল। এত মানুষ আর এত রং বেরঙের সাজ, চারদিকটা যেন বাহারি রঙের মেলা। মেলাটা কিছুক্ষণ দেখে দেখার পরেই বিস্ময়কর এক কাণ্ড ঘটল। হাজারো বাঙালির ভিড়ে কেউ একজন হ্যারির নাম ধরে ডাকল। এমন একটা জায়গায় নিজের নাম শুনে অনেকটাই চমকে গিয়েছিল হ্যারি। নিজেকে সামলে নিয়ে পেছন ফিরে তাকেই মুখে হাসি ফুটে উঠল তার। লাল সাদা পাঞ্জাবি গায়ে একটি ছেলে এগিয়ে এসে বলল, হ্যারি, তুমি এখানে? হেই অ্যাশ, কেমন আছো তুমি? ছেলেটি হাসল। জেনি একটু দূরে গিয়ে দাঁড়ালো। চারপাশে তাকিয়ে মানুষজন দেখছে সে। এত এত মানুষের মাঝেও এক জায়গায় চোখ আটকে গেল তার। ওর থেকে 1-2 হাত দূরে ধবধবে সাদা পাঞ্জাবি আর কালো রঙের ধুতি পরে দাঁড়িয়ে আছে একটি ছেলে। করে 1.5-2 বছরের একটি মেয়ে। মেয়েটির গায়ে লাল রঙের ফ্রক, সিল্কি চুলগুলো দুপাশে ঝুটি করা, সামনের কিছু চুল এসে পড়েছে কপালে। চেহারাটা বাবার মতো হলেও গায়ের রংটা উজ্জ্বল শ্যামা, বড় বড় চোখ দুটো ঘন পল্লবে ঢাকা, হাতে একটি চিপসের প্যাকেট। ছেলেটি বাচ্চার কপালে পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিতেই হাতের চিপসটা বাবার হাতে দিয়ে সেও ঠিক একই কাজ করল। বাবার কপালে পড়ে থাকা সিল্ক চুলগুলো আলতো করে সরিয়ে দিল। মেয়ের কাজ দেখে হেসে উঠল ছেলেটি। সাথে সাথেই যেন চমকে উঠল জেনি। রোদ তার ডায়েরিতে যেভাবে বর্ণনা করেছিল, ছেলেটির হাসিটা ঠিক সেই রকম, তেমনি বাঁকা দাঁত আর থুতনিতে সেই কালো তিল। জেনি আরও এক পা এগিয়ে এসে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। ঠিক তখনই একটি মেয়ে এসে দাঁড়ালো তাদের পাশে। মেয়েটা মোটা লাল পাড়ের সাদা শাড়ি পরেছে। মেয়েটার শাড়ি পরার ধরনটা অন্যরকম। জেনির মতো কুঁচি দিয়ে শাড়ি পরেনি সে। পিঠে পড়ে আছে একরাশ লম্বা চুল, তাতে গাঁথা 3টে লাল গোলাপ। মেয়েটির গাঢ় কাজল চোখ আর পাতলা ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক, মুখে একটা প্রতিমা ভাব এনে দিয়েছে যেন সে। একদম স্বচ্ছ শীতল রূপ। মেয়েটি পাশে দাঁড়াতেই বাচ্চা এবং বাবা দুজনের মাঝেই অদ্ভুত প্রাণোচ্ছলতা খেলে গেল। ছেলেটি পাশে দাঁড়ানো মেয়েটির কানের পাশে চুল গুজে দিয়ে কপালে আলতো ঠোঁট ছুঁয়ে মুচকি হেসে বলল, একদম রসগোল্লা লাগছে। বাচ্চাটি কিছুক্ষণ চোখ বড় বড় করে তাকিয়ে থেকে বাবার মতোই তার ছোট্ট হাত বাড়িয়ে কানে চুল গুজে দিয়ে টুপ করে চুমু দিয়ে দিল কপালে। বাবাকে কপি করে বলল, একদম রসগোল্লা লাগছে। বিস্মিত বাবা মা কিছুক্ষণ অবাক চোখে তাকিয়ে থেকেই হেসে উঠল। বাচ্চাটিও খিলখিল করে হেসে উঠল। কি অদ্ভুত, চেহারাটা বাবার মতো হলেও হাসলে কোথাও যেন একদম মায়ের মতো লাগে থাকে। সৃষ্টিকর্তা কি অদৃশ্য ধাঁধা তৈরি করে দিয়েছেন চারপাশে। ওদের কাণ্ড দেখে একা দাঁড়িয়েই খিলখিল করে হাসছিল জেনি। হঠাৎ করে পেছন থেকে ডেকে উঠল হ্যারি, জেনি, একা একা হাসছো কেন? জেনি হাসি মুখেই বলল, নাথিং। হ্যারি ভ্রু কুঁচকে তাকালো। তারপর পাশের ছেলেটিকে ইশারা করে বলল, জেনি, ইনি হচ্ছেন অ্যাশ, আমার বড় ভাইয়ের ফ্রেন্ড। ক্যালিফোর্নিয়ায় কিছুদিন একসাথে পড়াশোনা করেছেন ওনারা। আর অ্যাশ, ও হচ্ছে জেনি, আমার বাগদত্তা। জেনি হালকা হেসে স্পষ্ট বাংলায় বলল, হ্যালো ভাইয়া। ছেলেটি বিস্মিত কণ্ঠে বলল, আপনি বাংলা জানেন? জেনি কিছু বলার আগেই পেছন থেকে চেঁচিয়ে বলে উঠল কেউ, ওই সাহেল, আদ্র রুদ্র কই, দেখছিস ওদের? জেনি চমকে উঠে পেছন তাকিয়ে দেখল সেই সাদা পাঞ্জাবি পরলে ছেলেটাই কথা বলে চলেছে। সাহেল নামটা কেমন পরিচিত লাগছে তার। কিন্তু তাদের আরও চমকে দিয়ে সামনে দাঁড়ানো ছেলেটি চেঁচিয়ে বলে উঠল, ওই শুভ্রতাকে নিয়ে ফার্স্ট হলটাতেই ঢুকে যা, ওখানেই লাঞ্চ করব সবাই। ভেতরে নাবিলা আর রোহান, সাব্বির সবাই আছে, বাচ্চারাও আছে। জেনি চোখ বড় বড় করে তাকিয়ে আছে। শুভ্রতা আর শুভ্র কাছাকাছি, তবে কি? জেনির ভান্নার মাঝেই হাত বাড়ালো সাহেল। হাসি মুখে বলল, হ্যালো, আমি আশরাফ আল সাহেল। হ্যারির জন্য নামটা একটু কঠিন বলে ও আমাকে অ্যাশ বলে ডাকে, বাট আপনার জন্য কঠিন বলে মনে হচ্ছে না। জেনি টোটালি শকড হয়ে তাকিয়ে আছে। কয়েক সেকেন্ড চুপচাপ তাকিয়ে থেকে হাত বাড়িয়ে বলল, হাই, আমি জেনিফার কিংস্টন। আচ্ছা, একটু আগে যে আপনার সাথে কথা বললেন, উনি কে? মানে পরিচিত লাগছিল খুব। সাহেল স্বাভাবিক গলায় বলল, ও আমার ফ্রেন্ড, ওর নাম শুভ্র। আপনার সাথে কোথায় দেখা হতে পারে ঠিক বুঝতে পারছি না। জেনি হাসল, হয়তো অন্য কেউ হবে, দুজনের মাঝে গুলিয়ে ফেলেছি আমি। এনিওয়ে, আপনারা বোধহয় এখন লাঞ্চ করবেন। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমরা দুজন কি আপনাদের সাথে জয়েন হতে পারি? ইয়া, অফকোর্স। আমি এখনই রিকোয়েস্ট করতাম আপনাদের, প্লিজ আসুন। আপনারা দুজন জয়েন করলে আরও খুশি হব আমরা, বিশেষ করে বাচ্চারা। প্লিজ কাম। খুশিতে লাফিয়ে উঠতে ইচ্ছে করছে জেনির। অবশেষে শুভ্রকে খুঁজে পেয়ে গেছে সে। এত সহজে খুঁজে পাবে ভাবতেই পারেনি জেনি। আচ্ছা, শুভ্রকে তো পেল,
তাহলে রোদ কোথায়? ওই মেয়েটাই কি রোদ? বাঁচে আছে নাকি মারা গেছে, নাকি অন্য কাউকে বিয়ে করে নিয়েছে শুভ্র? সাহেলের সাথে জেনি আর হ্যারিও স্টলে ঢুকল। একটি বড় টেবিল ঘিরে বসে আছে সবাই। জেনি বারবারই কৌতূহলী দৃষ্টিতে তাকাচ্ছে। ডায়েরির বর্ণনা অনুযায়ী প্রত্যেকটি মানুষকে চেনার চেষ্টা করছে সে। স্টলে ঢুকতেই প্রথমে দুটো বাচ্চার উপর নজর পড়ল জেনির। বাচ্চা দুটো ফিসফিস করে কিছু একটা বলছে আর হুটহাট হেসে উঠছে। জেনি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। বাচ্চা দুটোর চেহারা এক, কিন্তু কোথাও যেন সামান্য একটু পরিবর্তন আছে। কিন্তু পরিবর্তনটা ধরতে পারছে না জেনি। তাদের পাশেই বসে আছে লাল পাঞ্জাবি পরনে আরেকটি ছোট্ট ছেলে। এত বাচ্চা বয়সেই চোখে মুখে দারুণ গাম্ভীর্যতা। জেনি আর হ্যারি চেয়ার টেনে বসতেই সবাইকে উদ্দেশ্য করে বলে উঠল সাহেল, গাইজ, আজকের জন্য ওরা আমাদের গেস্ট। ওর নাম লুইস হ্যারিসন, আমার ফ্রেন্ড পিটারের ছোট ভাই। আর উনি হচ্ছেন জেনিফার কিংস্টন, হ্যারি রুডবি। হ্যারি জেনিকে একগুচ্ছ মিষ্টি হাসি উপহার দিয়ে ওয়েলকাম জানালো সবাই। সাহেল বাচ্চাদের দিকে তাকিয়ে হালকা হেসে বলল, হ্যারিয়ান জানি, আমাদের বাচ্চা পার্টির সাথে পরিচিত হও। সেম ডিজাইনের যে দুটো বাচ্চা বসে আছে ওদের নাম আদ্র অ্যান্ড রুদ্র। দুজনেই প্রচুর দুষ্ট। ওদের চেনার উপায় হলো চুল আর টোল। একজনের চুল হালকা কুকড়ানো আর অন্যজনের গালে টোল। বাচ্চারা আন্টিকে হাই বলো। আদ্র রুদ্র চোখ ছোট ছোট করে তাকালো। হ্যারির মতো বাদানি চুলের শুভ্র মানব হয়তো এর আগে দেখিনি তারা। তবে পর মুহূর্তেই বিনা কারণেই হেসে উঠে দুজনে একসাথেই বলল, হাই আন্টি অ্যান্ড আঙ্কেল। জেনি মিষ্টি করে হাসল। সাহেল এবার পাশে বসে থাকা বাচ্চা ছেলেটার চুলগুলো এলোমেলো করে দিয়ে বলল, এটা হলো আমার ছেলে, যদিও স্বভাবগুলো একদমই আমার মতো নয়। বাচ্চাদের মধ্যে সবচেয়ে গম্ভীর এবং টিপটপ। সব কিছুই পারফেক্ট চায় তার। 19 থেকে 20 হলেই রাগে বাড়ি মাথা তুলে না নিনি। ছেলেটা বাবার দিকে ভ্রু কুঁচকে তাকালো। মাথার চুলগুলো এলোমেলো করে দেওয়ায় বাবার প্রতি চরম বিরক্ত সে। সাহিল ছেলের দিকে তাকিয়ে বলল, বাবা, আন্টি আঙ্কেলকে নিজের নাম বলো। ছেলেটির কুচকানো ভ্রু আরও খানিকটা কুচকে গেল। গম্ভীর মুখে বলল, হাই, মাই নেম ইজ সাদাফ, নাবিল আল সাদাফ। জেনি হ্যারি দুজনেই চমকে উঠল। 2.5 বছরের পিচ্চি এতটা স্পষ্ট করে কথা বলতে পারে কিভাবে? সাহেল এবার শুভ্রতাকে উদ্দেশ্য করে বলে উঠল, আর ইনি হচ্ছেন আমাদের প্রিন্সেস শুভ্রতা। শুভ্র খুব মনোযোগ দিয়ে পাউরুটি খাচ্ছিল। নিজের নাম শুনে চোখ তুলে তাকালো সে। কথায় কোনো উৎসাহ না পেয়েই আবারও পাউরুটিতে মনোযোগ দিল সে। পাশের চেয়ারে বসা শুভ্র মেয়ের দিকে ঝুঁকে এসে বলল, আম্মু, আন্টিকে সালাম দাও। শুভ্রতা আবারও মুখ তুলে তাকালো। জেনিকে খুব মনোযোগ দিয়ে দেখে নিয়ে 2-1 বার চোখ পিটপিট করে মিষ্টি হেজে বলে উঠল, আসসালামু আলাইকুম। সাথে সাথেই পাশ থেকে প্রতিবাদী কণ্ঠে বলে উঠল আদ্র রৌদ্রের একজন, বোন, আসসালামু আলাইকুম নয়, আসসালামু আলাইকুম। তুই সবসময় ভুল করিস, সুন্দর করে বল। শুভ্রতা এবার ভাইদের দিকে তাকালো। চোখ ঘুরিয়ে কিছুক্ষণ জেনির দিকে তাকিয়ে চোখের ভারী পল্লব কাঁপিয়ে আবারও বলে উঠল, আসসালামু আলাইকুম। পাশে বসে থাকে ওই লাল পাড়ের সাদা শাড়ি পরা মেয়েটা এবার মিষ্টি হেসে পরম আদরে মেয়ের কপালে চুমু দিয়ে বলল, আমার মাটা। মায়ের আদর পেয়ে মায়ের দিকে তাকালো শুভ্রতা। চুল টেনে মায়ের মুখটা নিচু করে এনে সেও কপালে চুমু দিয়ে বলে, আমার মাটা। সবাই হেসে ওঠে। এবার জেনিরও শুভ্রতা নামের মেয়েটার কপাল গাল সব জায়গায় চুমুতে ভরিয়ে দিতে ইচ্ছে করছে। কিন্তু বাচ্চারা অপরিচিত ব্যক্তির অহেতুক আদর সহজভাবে নেয় না। তাই নিজের ইচ্ছেটাকে প্রশ্রয় না দিয়ে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে পরিষ্কার বাংলায় বলল, ওয়ালাইকুম সালাম। কেমন আছো শুভ্রতা? শুভ্রতা তাকায়, মুখ টিপে হেসে বলে, আমি ভালো আছি। তুমি কেমন আছো? জেনি জানালো সে ভালো আছে। শুভ্রতা আবারও পাউরুটি খাওয়ায় মনোযোগ দিল সে। কেউ ভালো থাকলে তার বিপরীতে কিছু বলতে শেখানো হয়নি তাকে। অতএব এখন অযথা কথা বলার কোনো প্রয়োজন নেই তার। আবারও কথা শুরুর আগেই খাবার চলে এলো টেবিলে। প্লেটে মচমচে ইলিশ মাছ ভাজা দেখে সেদিকে হাত ইশারা করে বলল সে, আম্মু, ওটা খাবো। ওটা ঝালমা, ওটা খেলে তোমার জিভ জ্বলবে, ওটা খাওয়া যাবে না। শুভ্রতা একবার চোখ বড় বড় করে মায়ের দিকে তাকিয়ে আবারও প্লেটের দিকে তাকালো, কিন্তু কিছু বলল না। তাকে দেখে মনে হচ্ছে মায়ের কথা বিশ্বাস করে নিতেই অভ্যস্ত সে। মা যেহেতু বলেছে এটা ঝাল, তার মানে এটা ভয়ানক ঝাল। সাহেল আর কারো সাথে পরিচয় না করিয়ে দেওয়ায় আশাহত হলো জেনি। সে কি সরাসরি রোদের কথা জিজ্ঞেস করবে নাকি চুপ থাকবে? জেনের দ্বিধাদ্বন্দ্বের মাঝেই একটা মেয়ে টেবিলের কাছে এসে দাঁড়ালো। শাড়ির আঁচল দিয়ে ঘাম মুছছে সে। গায়ে বাঙালিদের মতো করে পরা লাল সাদা শাড়ি। পেটটা অস্বাভাবিক বড়। জেনি বুঝতে পারছে মেয়েটি প্রেগনেন্ট। তার পেছনেই দাঁড়িয়ে আছে একজন সুদর্শন পুরুষ।
মেয়েটি সবাইকে দেখে অভিমান কণ্ঠে বলে উঠল, আমাকে রেখেই খাওয়া শুরু করে দিয়েছেন আপনারা, কি স্বার্থপর। কথাটা বলে মুখ কালো করে পেছনে দাঁড়িয়ে থাকা মানুষটির দিকে তাকালো। রাগী গলায় বলল, শেষমেশ তো আনলেই মেলায়, তাহলে এত ঢং করলে কেন? আমি কত কিছু মিস করে ফেলেছি, ধ্যাত, ভাল লাগে না। শুভ্র হেসে বলল, কিছুই মিস করনি চিত্রা, খাবার তো একদমই না, তবে আমি কিন্তু শিশির ভাইকে সাপোর্ট করব। এই অবস্থায় খাওয়ার লোভে দৌড়ে আসাটা একদমই উচিত হয়নি তোমার। সবাই মুখ টিপে হাসল। সাহেল বলল, সত্যি, এত খাই খাই করলে কি চলে চিত্রা, কন্ট্রোল। চিত্রা এবার রাগে লাল। এদের সবাইকে খুব কঠিন কিছু কথা শোনাতে ইচ্ছে করছে তার, কিন্তু তাকে কিছু বলার সুযোগ না দিয়েই হুট করেই প্রশ্ন করল জেনি, রোদ কোথায়? রোদ কোথায়? কথাটা যেন বিস্ফোরণ ঘটালো। সবার হাসি হাসি মুখটা বিলীন হয়ে তাতে জমা হলো রাজ্যের বিস্ময়। সবাই অবাক চোখে তাকিয়ে আছে। শুভ্রর মুখটাও গম্ভীর। লাল পাড়ের সাদো শাড়ি পরা মেয়েটাও অবাক চোখে একবার শুভ্র তো একবার জেনের দিকে তাকাচ্ছে। সবার এমন রিয়াকশনে জেনি কানেকটা অপ্রস্তুত হয়ে পড়ল। একটা ঢোক গিলে আবারও প্রশ্ন করল, রোদ কোথায়? বিস্ময় ভাবটা যেন কয়েক গুণ বেড়ে গেল সবার। একটা মেয়ে ইউএস থেকে শুধুমাত্র রোদের সাথে দেখা করতে আসবে? বিষয়টা বড্ড গোলমেলে লাগছে তাদের। সাদা শাড়ি পরা মেয়েটা মৃদু গলায় বলল, আমিই রোদ, কিন্তু আপনাকে তো চিনলাম না, কোথাও দেখেছি বলেও মনে হচ্ছে না। আমি রোদ? এই কথাটাই যেন শ্বাস বন্ধ হয়ে আসলো জেনির। নিজের চোখকে যেন বিশ্বাসই করতে পারছে না সে। হ্যারি চুপচাপ বসে আছে। পুরো ব্যাপারটা বুঝতে পেরেও কোনো ভাবাবেগ নেই তার। অন্য একটা কথা বেশ ভাবাচ্ছে তাকে। কথাটা শুনলে জেনি কেমন রিয়্যাক্ট করবে তাই ভাবতে পারছে না। জেনি অবিশ্বাসী দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, আপনি রোদ? সত্যি রোদ? হ্যাঁ, কিন্তু কেন? জেনি কিছুক্ষণ একদৃষ্টিতে রোদ শুভ্রকে দেখে নিল। ব্যাগ থেকে ডায়েরিটা বের করে রোদের দিকে এগিয়ে দিয়ে বলল, এটা আপনার? রোদ বেশ অবাক হলো। ডায়েরিটার দিকে ভ্রু কুঁচকে তাকালো। নিজের ব্যাগ থেকে সেম ডায়েরি একটা বের করে টেবিলে রাখল। জেনে বিস্মিত কণ্ঠে বলল, সেম ডায়েরি? তাহলে এটা কি আপনার নয়? রোদ কিছু বলার আগেই ভ্রু কুঁচকে বলে ওঠে শুভ্র, ডায়েরি? এটা আবার কোন নতুন হিস্ট্রি? তাছাড়া রোদ কখনো ইউএস যায়নি, তাহলে আপনি ওকে চিনেন কিভাবে? সবকিছুই কেমন অগোছালো লাগছে আমার। শুভ্রর কথা শেষ হতেই জেনের হাত থেকে ডায়েরিটা নিয়ে উল্টে পাল্টে দেখল সাহেল। কপাল কুঁচকে বলল, এটা তো কলকাতায়। একটু থেমে, আপনি এটা কি করে পেলেন মিস কিংস্টন? তবু এতদিন পর? জেনি এবার মুখ খোলে। বেশ কিছুদিন আগে বাবার স্টাডি রুমের এক কোনায় হঠাৎই চোখে পড়ে ডায়েরিটা। ডায়েরিটা দেখে বেশ অবাক হই। ভেবেছিলাম এটা হয়তো বাবার লেখা, আমার বাবা মায়ের জীবন কাহিনী। কিন্তু প্রথম পৃষ্ঠা খুলে বুঝতে পারলাম এটা রোদ নামের এক মেয়ের লেখা। তার জীবনের দারুণ কিছুদিনকে লিপিবদ্ধ করা হয়েছে এই ডায়েরিটাতে। লিপিবদ্ধ করা হয়েছে তার ভালোবাসাকে, ভালোবাসাকে শুভ্রকে। ভালোবাসার অনুভূতি যে এতটা সুন্দর হতে পারে জানা ছিল না আমার। অদ্ভুত এক আকর্ষণে রাত জেগে পড়ে ফেলি আবেগ মিশ্রিত সেই ডায়েরি। কিন্তু ডায়েরির শেষ পাতাটিতে কেঁপে উঠি আমি। সেখানে রোদের কলকাতায় পাড়ি জমানোর কথা লেখা আছে, তারপর ফাঁকা। এই সাদা কাগজগুলো বড্ড জ্বালাপোড়া করছিল মনে। একটা কথাই মনে হচ্ছিল বারবার, কি হয়েছিল তারপর? রোদ, শুভ্র আর তার সেই বাচ্চাটা কি বেঁচে আছে? এই আকর্ষণ থেকেই বাবাকে ডায়েরির কথা জিজ্ঞেস করি। উনি জানান কলকাতার এক ময়লা ঝুড়ি থেকে উদ্ধার করেছিলেন এই ডায়েরি, তাও আবার প্রায় 2 বছর আগে। আমি আশাহত হই, কিন্তু প্রশ্নের উত্তরগুলো জানার আগ্রহটা এতটা বেশি ছিল যে হ্যারির প্ল্যান মতো চলে আসি বাংলাদেশে। আমাদের উদ্দেশ্য ছিল শুভ্রকে খোঁজা। এই অচেনা এক দেশের অচেনা এক শহরের বেশ কয়েকটি ভার্সিটির দ্বার প্রান্তে গিয়ে দাঁড়াই শুধুমাত্র শুভ্রকে খুঁজব বলে। রোদ তার ডায়েরিতে লিখেছিল তার শুভ্র ভার্সিটির লেকচারের, কিন্তু ভার্সিটির নাম কোথাও উল্লেখ করেনি সে। ভেবেছিলাম খালি হাতেই ফিরতে হবে আমাদের, কিন্তু কাকতালীয়ভাবে সাহেল আর আর্দ্র রৌদ্র নামটা শুনেই থমকে দাঁড়াই আমরা। বুঝতে পারি গন্তব্য নিজেই আমাদের সামনে এসে দাঁড়িয়েছে এবার। জেনির কথার মাঝেই অবাক বিস্ময়ে বলে ওঠে সাহেল, ডায়েরিতে যদি আমার নাম লেখা থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করলেই তো হতো। তাছাড়া হ্যারি তো শুভ্রর নামটাও জানে। ক্যালিফোর্নিয়া থাকার সময় অনেকবারই শুভ্রর কথা বলেছি ওকে। কথাটা জেনের মাথাতেও খেলে গেল। হ্যারি সাহেলকে চিনে, এই কথাটা এতক্ষণ সেভাবে ভেবে দেখেনি জেনি। জেনি কপাল কুঁচকে তাকালো। হ্যারি, তুমি সাহেল শুভ্রকে চিনতে? তাহলে
আমায় বললেনি কেন? হ্যারি অপরাধী চোখে তাকায়, মাথা চুলকে বলে, আম সরি জেনি, অ্যাশ ক্যালিফোর্নিয়া থেকে প্রায় 3-4 বছর আগে চলে এসেছিল। যখন তোমার থেকে কাহিনীটা শুনলাম তখন অ্যাশের কথাটা মাথায় ছিল না। আসলে সৌব্রর অ্যাক্সিডেন্ট হওয়ার পর অ্যাশকে বাংলাদেশে আসার জন্য টিকিটটা আমি ম্যানেজ করে দিয়েছিলাম। আর তখনই সৌব্র আর রোডের কথা বলেছিল অ্যাশ। বাট এত বছর আগের সেই ছোট্ট কাহিনীর সাথেই কাহিনীর লিঙ্ক থাকবে তা কখনো ভাবতেই পারিনি আমি। সো সরি সুইট হার্ট। জেনি কি বলবে বুঝতে পারছে না। যে সমস্যার সমাধানটা মিনিটেই করে ফেলা যেত তার জন্য 3 দিন যাবৎ গাধার মতো খাটছে তা না। তবে সেই সুবাদে বাংলাদেশে তো আসা হলো। জেনে একটা দীর্ঘশ্বাস ফেলে, বলল, ইটস ওকে হ্যারি। কিন্তু তারপর কি হয়েছিল? আর রোদের কাছে এ দ্বিতীয় ডায়েরি বা কিভাবে? রোদ হাসল, জেনের দিকে তাকিয়ে বলে উঠল শুভ্র, আমি বিশ্বাসই করতে পারছি না আমার একটা ডায়েরি এতটা দূর টেনে এনেছে আপনাকে। ডায়েরি লেখাটা আমার ছোটবেলার অভ্যেস। আমার 6তম জন্মদিনে নানু ভাই আমাকে 6টা ডায়েরি উপহার দেন। ডায়েরিগুলো দেখতে ঠিক একই রকম ছিল। সেদিন নানু বলেছিলেন, নানু ভাই, ডায়েরিগুলো কিন্তু ফেলে রাখার জন্য নয়। এই ডায়েরিগুলোই 80 বছর পর আয়না হয়ে তোমার সামনে দাঁড়াতে পারে। 80 বছরের বুড়ো হয়ে 6 বছরের রোদকে দেখতে পাওয়াটা মজার নয় নানু ভাই। আমি জিজ্ঞেস করেছিলাম, কিভাবে? উনি বলেছিলেন, এখন থেকে জীবনের সব ঘটনাগুলো এই ডায়েরিগুলোতে বন্দি করে রাখো নানু ভাই। সুখ, দুঃখ, সব। যখন আমার মতো বুড়ো হয়ে যাবে, মুখে সব কটা দাঁত পড়ে যাবে, তখন ভারী চশমা চোখে ডায়েরিগুলো খুলবে। তখন ম্যাজিক হবে। এই ছোট্ট তুমি চট করে তোমার সামনে এসে দাঁড়াবে। নানু ভাইয়ের কথাগুলো অবাক হয়ে শুনছিলাম আমি। কি বুঝেছিলাম জানি না। তবে পরের দিন থেকেই ডায়েরি লেখা শুরু করে দিয়েছিলাম, কেবলমাত্র বুড়ো হলে ম্যাজিক হবে বলে। তারপর ধীরে ধীরে ব্যাপারটা আমার অভ্যেসে পরিণত হয়। আমার স্কুল লাইফ, কলেজ লাইফ, ভার্সিটি লাইফ সব কটার জন্য আলাদা আলাদা ডায়েরি আছে আমার। কিন্তু দুঃখের বিষয় ছিল, ভার্সিটি লাইফ শেষ না হতেই ডায়েরিটাই হারিয়ে ফেলেছিলাম। সেই ডায়েরি আজ 2 বছর পর আবারও ফিরে পাবো ভাবতেই পারিনি আমি। যিনি ডায়েরির ব্যাপারটা তো বুঝলাম, কিন্তু হসপিটালের ব্যাপারটা এখনও একটা ধাঁধা। কি করে বেঁচে গেলেন আপনি? এটাও কি একটা ম্যাজিক? আর ডায়েরিটা হারালোই বা কিভাবে? রোদ একটা দীর্ঘশ্বাস ফেলে, বলল, ম্যাজিক নয়, আল্লাহর রহমত। সেদিন যখন জানতে পারি বাঁচার মতো সময় নেই হাতে, তখনই মনে মনে হাজারবার ধন্যবাদ দেই নানু ভাইকে। আমার বাচ্চার কাছে মা না থাকলেও মায়ের জীবনের প্রতিটি ঘটনা জানতে পারবে সে। সেই মুহূর্তে এটাও আমার কাছে ভীষণ আনন্দের ছিল। আমার মনে হয়েছিল ডায়েরিগুলোর মাধ্যমেই আমার মেয়েটার সাথে বেঁচে থাকবো আমি। সিদ্ধান্ত নিয়েছিলাম জীবনের লাস্ট সময়গুলো ডায়েরিতে তুলে দিয়ে যাব, যেন আমার মেয়ে তার মায়ের কষ্টগুলো উপলব্ধি করতে পারে। কলকাতায় রওনা দেওয়ার পর সাহেল ভাইয়াকে ডায়েরিগুলোর কথা বলি আমি চলে গেলে এই ডায়েরিগুলো শুভ্রকে দেওয়ার জন্য রিকোয়েস্ট করি। আর বাকি রাস্তাটুকুতে লিখে চলি সেদিন ঘটে যাওয়া সেই কষ্টবহ কাহিনীগুলো। কলকাতা হসপিটালে ডক্টর বের হওয়ার পর শুভ্র বেরিয়ে যান অটিতে যাওয়ার জন্য পোশাক পরিবর্তনের জন্য। নার্সকে রিকোয়েস্ট করে 5 মিনিট ওয়েট করতে বলে কয়েক লাইন লিখতে বসেই কিন্তু সবটা লেখা হয়ে ওঠে না। তার আগেই তাড়া পড়ে অপারেশনের জন্য। ডায়েরিটা বেডের এক কোনায় থেকে যায়। ভেবেছিলাম শুভ্র ওটিতে ঢুকলে সেন্স হারানোর আগে ছোট্ট করে হলেও ডায়েরিটির কথা বলবো তাকে, কিন্তু উনি আসেননি। রোদের কথার মাঝেই প্রশ্ন করে উঠল জেনি, কেন? সাহেল বলল, উত্তরটা আমি দিচ্ছি। সানশানের সাথে অটিতে যাওয়ার বায়না করাটা সেদিন শুভ্রর পাগলামিরই একটা অংশ ছিল। নিজেই অসম্ভব রকম অসুস্থ ছিল সে। সেদিনই অপারেশন হয়েছিল ওর। একা ঠিকমতো দাঁড়াতেও পারত না। তার উপর সানশানের ক্যাবিন থেকে বেরিয়ে 2-3 বার বমি হয় ওর। তার পরপরই সেন্স হারে। আমি আর অভ্র ভাই দুজনেই যেন ওকুল পাথারে পড়লাম। শুভ্রকে হসপিটালে আইসিইউতে রাখা হয়। সেদিনটা কথা মনে হলো কেঁপে উঠি আমি। নিজেকে পৃথিবীর সবচেয়ে অসহায় লাগছিল সেদিন। একদিকে সানশাইন, একদিকে শুভ্র, আর অন্যদিকে বাচ্চাটা। এক মুহূর্তের জন্য তো মনে হচ্ছিল নিজেও মরে যাই। এত টেনশন নেওয়াটা খুবই কঠিন ছিল আমাদের দুজনের জন্য, আমি আর অভ্র ভাইয়া। প্রায় 3-4 ঘন্টা অপারেশন চলার পর বাচ্চার কান্নার শব্দ শুনে আমি আর অভ্র ভাইয়া বাকরুদ্ধ হয়ে পড়েছিলাম। বুকের ভেতর আনন্দ না কষ্ট কাজ করছিল তাই বুঝতে পারছিলাম না। ডক্টর বেরিয়ে এসে বললেন, মেয়ে হয়েছে। আমরা বুঝতেই পারছিলাম না কি বলবো। মিশ্রিত মৃত্যু জেনে যে মানুষটাকে অটিতে নেওয়া হলো তার অবস্থা কি করে জিজ্ঞেস করতে হয় জানা ছিল না দুজনের কারোই। দুজনের গলাতেই কথা আটকে গিয়েছিল। এক পর্যায়ে ডক্টর নিজেই বললেন, আপনাদের পেশেন্ট এখনো মারা যায়নি, অজ্ঞান অবস্থায় আছে, অর্থাৎ এখনো পালস চলছে। তবে কতক্ষণ চলবে তা বলতে পারছি না।
মারা যাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমরা ওনাকে আইসিইউতে রাখব। ডক্টরের কথার প্রতি উত্তরে সেদিন কিছুই বলিনি আমরা। শুভ্রতাকে কোলে নিয়ে আইসিইউর সামনে বসেছিলাম চুপচাপ। আর রোদ শুভ্র দুজনেই শুয়েছিল আইসিইউর হাজারো যন্ত্রপাতির ভিড়ে। একদিকে কষ্টে বুক কাঁপছিল, অন্যদিকে মনে হচ্ছিল যা হচ্ছে বেশ হচ্ছে, মরেই যাক শুভ্র। কারণ রোদের চলে যাওয়ার পর একা শুভ্রকে সামলানোর থেকে শুভ্রকে এখনই হারিয়ে ফেলাটা কম কষ্টের মনে হচ্ছিল আমার। কয়েক ঘন্টার মধ্যে শুভ্রতার বাঁচাটাও আশঙ্কাজনক হয়ে উঠছে ডক্টরদের কাছে। বাচ্চার খাবার চাই, কিন্তু বাচ্চার মাই তো নেই। কিন্তু সব ছাড়িয়ে তো একটা ব্যাপারে অবাক হই আমরা, আইসিইউতে শিফট করা 6 ঘন্টা চলে যাওয়ার পরও সানশাইনের নিঃশ্বাস বন্ধ হয়ে যায়নি। সারা শরীর কাজ করা বন্ধ করে দিলেও বেঁচে আছে সে। ডক্টররা আবারও দৌড়াদৌড়ি শুরু করেন। এটা তাদের কাছে বিগ অ্যাচিভমেন্ট। পরীক্ষা নিরীক্ষা করে আমাদের জানানো হয় রোদের বেঁচে থাকা আর মারা যাওয়া একই। তারা রক্তক্ষরণ কমানোর জন্য যে ইনজেকশন উদ্ভাবন করেছিলেন সেটা রোদের উপরেই প্রথম টেস্ট করা হয়েছে। রোদের ব্রেনের রক্তক্ষরণ হুট করেই থেমে গেছে, কিন্তু এরপর কি হবে তারা নিজেরাও জানে না। হয়তো কিছুক্ষণ নিঃশ্বাস চলবে, ওষুধের ইফেক্ট শেষ হলে থেমে যাবে নিঃশ্বাস। তাই বাঁচার আশাটা ছেড়ে দেওয়াটাই মঙ্গল। শুভ্রর সেন্স আসে আরও 2 ঘন্টা পর। তখন নাবিলার আঙ্কেলও পৌঁছে গেছেন হসপিটালে। শুভ্র চোখ মেলে প্রথমে জিজ্ঞেস করল, রোদ কোথায়? আমাদের কাছে কোনো উত্তর ছিল না। আমরা জানতাম শুভ্র এখন কি করতে পারে, তাই ডক্টরদের ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখে তাকে। কিন্তু একটা মানুষকে কতক্ষণ ঘুম পাড়িয়ে রাখা যায়? শুভ্র জেগে ওঠে। আবারও তার মুখে একই প্রশ্ন, রোদ কোথায়? আবারও উত্তরহীন দাঁড়িয়ে থাকি আমরা। শুরু হয় শুভ্রর পাগলামি। ফাজিলটা কি না করেছে তখন! হাতে যা পেয়েছে ছুঁড়ে মেরেছে, আটকাতে গিয়ে অব্র ভাইয়ের হাত আর আমার কপাল কেটেছে। শুভ্রর এসব পাগলামি দেখে আঙ্কেলেরও প্রেশার ফল করেছে। আমাদের জন্য নরকীয় একটা সময় যাচ্ছিল তখন। একসময় সব ছুড়াছুড়ি করে ক্লান্ত হয়ে হাত আর মাথার ব্যান্ডেজ নিয়ে টানাটানি শুরু করে শুভ্র। ডক্টর আতঙ্কিত হয়ে আবারও জোরপূর্বক ঘুমের ওষুধ পুশ করে। ওর এমন পাগলামি দেখে শুভ্রতাকে ওর সামনে পর্যন্ত নিয়ে যেতে ভয় পাচ্ছিলাম আমরা, না জানি বাচ্চাটার কোনো ক্ষতি করে। এইভাবে জিনিস ছুড়াছুড়ি আর ঘুমিয়ে কেটে গেল 5-6 দিন। সানশাইনের বডিতেও কোনো রিয়াকশন দেখা দেয় না। ডক্টররা বলেন রোগী কোমায় চলে গেছে। কোমা থেকে কখনো স্বাভাবিক জীবনে ফিরে আসবে কিনা তার কোনো নিশ্চয়তা দিতে পারলেন না ওনারা, তবে ওনারা চেষ্টা করবেন। এটা তাদের রিসার্চের জন্য একটা গুড সাইন। সেই মুহূর্তে ডক্টরদের ধরে খুন করতে ইচ্ছে করছিল আমার। আমাদের রোগী মারা যাচ্ছে আর তারা তাদের রিসার্চ নিয়ে পড়ে আছে। 1 সপ্তাহ পর শুভ্র এমন একটা অবস্থা হলো যে চমকে উঠলাম আমরা। খাবার তো খাচ্ছেই না, সেই সাথে ওষুধও না। যাকে দেখছে তার প্রতি অ্যাগ্রেসিভ হয়ে পড়ছে। নার্স, ডক্টর তো দূরের কথা, আমাদের দেখেও পাগলামি শুরু করছে। ডক্টর যখন বলল এভাবে চলতে থাকলে এই রোগীকেও বাঁচানো যাবে না, তখন নাবিলা সাহস করে শুভ্রতাকে সামনে নিয়ে গেল। আমরা শুধু ভয় করছিলাম না জানি বাচ্চাটার কোনো ক্ষতি হয়। নাবিলা রুমে ঢুকতেই আবারও শুরু হলো পাগলামি। হসপিটালে স্টিলের ট্রলি তুলে নিল ছুঁড়ে মারবে বলে। ভয়ে আমার আত্মা শুকিয়ে কাঠ। এত শব্দে শুভ্রতা কেঁদে উঠতেই থেমে গেল শুভ্র। ট্রলি 2 হাতে তুলে ধরেই ভ্রু কুচকে তাকালো সে। আমরা একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। নাবিলা সাহস নিয়ে বলল, শুভ্র তোর প্রিন্সেস, তোর আর তোর রোদ পাখির প্রিন্সেস, কোলে নিবি না? দেখ তোর প্রিন্সেস কাঁদছে। শুভ্র একদমই শান্ত হয়ে গেল। ট্রলি হাত থেকে ফেলে দিয়ে ব্যস্ত হয়ে এগিয়ে এসে অবাক চোখে তাকিয়ে রইল। শুভ্র সেই শান্ত চেহারাটা দেখে বুক থেকে একটা ভারী বোঝা নেমে গিয়েছিল সেদিন। 10 দিনের শুভ্র তাকে চুমুতে ভরিয়ে দিয়েছিল, কিন্তু কোলে নেয়নি। তার যে শুধু তার রোদ পাখিকেই চায়। এই 10 দিনে সেদিনই শুধু চিৎকার করে কেঁদেছিল শুভ্র। আঙ্কেল তার পাশে গিয়ে দাঁড়াতেই পা জড়িয়ে ধরে বলেছিল, আমার শুধু রোদকেই চাই বাবা, আর কিচ্ছু না। আমার সাথেই এমনটা কেন হবে বাবা? আমার সাথেই কেন? যদি কোনো পাপ করে থাকি তো অন্য কোনো শাস্তি দিক, আমি মাথে পেতে নিব, একটু উফও করব না বাবা। কিন্তু রোদকে দিয়ে আমি পাপমোচন করতে পারবো না। প্লিজ বাবা, প্লিজ এনে দাও আমায়, আমার ওকে চাই, খুব প্রয়োজন ওকে, আমি নিঃশ্বাস নিতে পারছি না, দেখো দমটা কেমন আটকে আসছে। এটুকু বলে থামে সাহেল। শ্বাস টেনে নিয়ে আবার বলে, সেদিন সেই দৃশ্যটুকু আমার মনটাকে হাজারো ক্ষতে রক্তাক্ত করে দিয়েছিল। শুভ্রকে শান্ত করতেই আঙ্কেল বলে দিয়েছিলেন যে রোদ বেঁচে আছে, কিন্তু জেগে নেই। শুভ্রর কাছে শেষের বাক্যটি প্রাধান্য পায়নি। তার রোদ বেঁচে আছে সেটাই তো অনেক। আরও কিছুদিন পর সানশাইনকে ঢাকায় ট্রান্সফার করা হয়। তখন থেকে নতুন এক শুভ্রকে দেখি আমরা। সানশাইনকে সেই অবস্থাতেই সম্পূর্ণ মেনে নিয়ে হসপিটালকেই বাসা বানিয়ে ফেলে সে। 1 মাস পর ডক্টরকে অনুরোধ করে প্রয়োজনীয় সব ব্যবস্থা করে রোদকে বাড়িতে ট্রান্সফার করে আনে শুভ্র। এতটা ধৈর্য শুভ্রর মাঝে থাকতে পারে কখনো কল্পনাই করতে পারিনি আমি।
শুভ্রতার দেখাশোনা, রোদের দেখাশোনা এবং নিজের দেখাশোনাও একা হাতেই করেছে সে। নিজেকেও ভেঙে পড়তে দেয়নি। শুভ্রর বিশ্বাস ছিল সানশাইন আবারও চোখ খুলবে, হাসবে, তাকে মুগ্ধ চোখে দেখবে। আর সেই দিনটির জন্য হলেও শুভ্রকে আগের মতোই থাকতে হবে। যেন ঘুম ভেঙে জেগে উঠে সানশাইন বলে, আমার বর সব থেকে কিউট, অনেক কিউট। শুভ্র সেই বিশ্বাস বাস্তবে পরিণত হয় টানা 3 মাস 10 দিন পর জেগে ওঠে সানশাইন। 6 মাসের মাথায় ফিরে আসে স্বাভাবিক জীবনে। এই দীর্ঘ 6 মাস পর আহমেদ পরিবারে আবারও খুশির ঝিলিক নামে। মেঘ কেটে গিয়ে আবারও দেখা দেয় রোদের হাসি। একটানা কথাগুলো বলে থামে সাহেল। সামনে রাখা পানির গ্লাসটা হাতে নিয়ে সম্পূর্ণ পানি এক নিঃশ্বাসে শেষ করে দেয় সে। যিনি সবটা শুনে স্তব্ধ হয়ে বসে আছে। বুকে খুব ভারী কিছু অনুভব করছে সে। টেবিলের বাতাসটা কখন যে এত শান্ত আর বিষাদময় হয়ে উঠেছে খেয়ালই করেনি জেনি। ছোট্ট শুভ্রতা পর্যন্ত বাবার গায়ে মাথা এলিয়ে নিশ্চুপ বসে আছে। এই ছোট্ট বাচ্চাটাও কতটা স্ট্রাগল করে এই পৃথিবীতে নিজের জায়গা করে নিয়েছে। জেনির চোখ দুটো ঘোলাটে হয়ে আসছে। আচ্ছা, তার কি কান্না পাচ্ছে? টেবিলে বসে থাকা প্রত্যেকটি মানুষের চোখে মুখে কষ্টের ছাপ। হয়তো বিগত দিনের কষ্টগুলোই আবারও চাড়া দিচ্ছে বুকে। জেনি আর চোখে শুভ্রর দিকে তাকালো। শুভ্রর চোখ দুটো জলে টলমল করছে। হয়তো প্রিয়তমাকে হারানোর ভয়টা আবারও জেগে উঠেছে মনে। খুব সাবধানে নিজেকে সামলে নিয়ে মুখে হাসি ফুটিয়ে বলে ওঠে শুভ্র, সাহেল শালা, তুই তো দেখি আমার মানিজ্জত কিছু রাখলি না। বইয়ের সামনে বলা এক কথা আর পাবলিক প্লেসে এভাবে। সাহেল হেসে বলে, যা পাগলামি করছিস তার তো 2 ভাগও বলিনি। ওগুলো বললে তো মানিজ্জত যেটুকু আছে সেটুকুও থাকবে না। পাগলামি করার সময় মানিজ্জতের ভয় করে আমাদের একটু রেহাই দিলেই তো পারতি দোস্ত। শুভ্র হাসে। যিনি জোরে একটা শ্বাস টেনে নিয়ে বলে, থ্যাংক গড ডায়েরিটা হারিয়েছিল, নয়তো এমন একটা ভালোবাসা দেখার সৌভাগ্যটা হতো না। সাহেল হেসে বলে, কি করব বলুন, এদের জামাই বইয়ের চিন্তাই ডায়েরির কথার মাথায় ছিল না। কিভাবে যেটা ময়লার ঝুড়িতে গেল আল্লাহ মালুম। এতক্ষণে কথা বলে হ্যারি। বিস্ময় নিয়ে স্পষ্ট ইংরেজিতে বলে ওঠে, যিনি সবসময় লাভ ম্যাজিকের কথা বলে। আমার আজ কথাটা বিশ্বাস করতে ইচ্ছা করছে। সত্যি হয়তো ভালোবাসা নামক ম্যাজিক আছে, যে ম্যাজিক পাওয়ারটা স্বয়ং ঈশ্বর আমাদের হাতে তুলে দিয়েছেন। মেয়েকে কোলে নিয়ে শুভ্রর ডান বাহুটা শক্ত করে চেপে ধরে টলমলে চোখে বলে, চোখ খুলে আবার ওই পৃথিবীটাকে দেখতে পাবো ভাবিনি। যেদিন চোখ খুললাম আর নিজের ঘর, নিজের স্বামীর মুখটা আবারও দেখলাম, আমি তখন বিশ্বাসই করতে পারছিলাম না। সবকিছুকে স্বপ্ন বা কল্পনাও ভাবতে পারছিলাম না। মৃত্যুর পর তো স্বপ্ন বা কল্পনা থাকে না। মনে হচ্ছিল কোনো জান্নাতে আছি, যেখানে আস্ত একটা জান্নাত। আমার বর আমাকে বুকে আগলে রেখেছে, সে আগের মতোই। আল্লাহকে এই নতুন জীবনের জন্য প্রতিটি মুহূর্তে শুকরিয়া জানাই। আমাকে এতটা ভাগ্যবতী করে পৃথিবীতে পাঠানোর জন্যও শুকরিয়া জানাই। কথা বলতে বলতেই চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। শুভ্রতা মায়ের মুখের দিকেই তাকিয়েছিল। মাকে কাঁদতে দেখেই ঠোঁট ভেঙে কান্নাভাব নিয়ে বাবাকে বলে, বাবা, আম্মু কাঁদে। শুভ্র হেসে রোদির কপালে চুমু দিয়ে মেয়ের দিকে তাকায়। নিচু হয়ে মেয়ের কপালে চুমু এঁকে দিয়ে বলে, তুমি মানা করো তাহলে আর কাঁদবে না। শুভ্রতা খুব যত্নে জল মুছে দিয়ে মাথা দুলিয়ে বলে, থাক, কাঁদে না। জেনির চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। কেন কাঁদছে জানে না সে, শুধু জানে কান্না পাচ্ছে, প্রচুর কান্না পাচ্ছে। হঠাৎই কারো হাতের স্পর্শে ফিরে তাকায় জেনি। হ্যারি এক হাত জড়িয়ে আছে তাকে। জেনি তাকালেই হাসি ফুটে তার মুখে। ফিসফিস করে বলে, ইস, বাচ্চাদের মতো কাঁদছো দেখি। ডোন্ট ক্রাই সুইট লিটল বেবি। হ্যারি লাভস ইউ অ্যান্ড হি উইল লাভ ইউ ইন এভরি মোমেন্ট অফ হিজ লাইফ। জেনি হাসে। আবারও শুরু হয় হাসি মজা। খাওয়া শেষে স্টল থেকে বেরিয়ে বিদায় নেওয়ার সময় বলে, রোদ, আপনারা আমাদের অতিথি। আমাদের খুঁজে এতটা দূর এসেছেন, অথচ সামান্য একটা আতিথেয়তার সুযোগ আমরা পাবো না, তা তো হতে পারে না। পরশু আমার ভাইয়ার বিয়ে। এই কটা দিন আমাদের বাড়িতে আমাদের সাথেই থাকুন না প্লিজ। জেনি হেসে দেয়। এমন একটা দারুণ সুযোগ কখনোই মিস করতে চায় না সে। রোদকে জানায় তারা আসবে, তবে তার আগে হোটেলে যেতে হবে তাদের। রোদও হেসে সম্মতি জানায়। রাদীপ সাহেবের বাড়িতে আজ খুশির আমেজ। একমাত্র ছেলের বিয়ে উপলক্ষে 2 মেয়ে আর নাতি নাতনিরা এসে পাল্টে দিয়েছে বাড়ির পরিবেশ। ফাঁকা বাড়ি আজ বাচ্চাদের চিৎকার চেঁচামেচিতে ভরপুর। রাদীপ সাহেব নাতি নাতনিদের দেখছেন আর অবাক হচ্ছেন। তার কাছে মনে হচ্ছে এই তো সেদিন ছোট্ট ছোট্ট রোদ্রোহী সারা বাড়ি ছুটে ছুটে খেলত। উনি অফিস থেকে ফিরলেই ওনার উপর ঝাঁপিয়ে পড়ত, একটু বকলেই কান্না করে চোখ ফোলাত। কিন্তু আজ তাদেরই ছেলেমেয়েরা গুটি গুটি পায়ে ঘুরে বেড়াচ্ছে ঘরের আনাচে কানাচে, ছোট ছোট হাত দিয়ে তাকে জড়িয়ে ধরছে। মেয়েরা যে কেন এত তাড়াতাড়ি বড় হয়ে যায় কে জানে। রাদীপ আহমেদ দীর্ঘশ্বাস ফেলে পাঞ্জাবির কোনা দিয়ে চশমা পরিষ্কার করেন। চশমাটা চোখে পড়ে নিয়ে ড্রয়িং রুমে খেলারত বাচ্চাদের ডাকেন, নানু ভাই, এই যে নানু ভাই, এদিকে আসো। বাচ্চারা তাকায়। নানার ডাকে এক ছুটে এসে দাঁড়ায় ওনার সামনে।
রাদীপ সাহেবের চোখে মুখে সুখের হাসি। এই বাচ্চা তিনটির মাঝেই যেন মেয়ে দুটোর প্রতিচ্ছবি দেখতে পান তিনি। দুর্বল হাতে পাঞ্জাবির পকেট থেকে চকলেট বের করে তিনজনের হাতেই দুটো করে চকলেট দেন। বাচ্চারা চকলেট পেয়েই রাদীপ সাহেবের গালে চুমু দিয়ে দৌড় লাগায়। রাদীপ সাহেব হেসে খানিকটা দূরে চেয়ার টেনে বসেন। চায়ের কাপে চুমুক দিতে দিতে বাচ্চাদের খেলা দেখেন। আজ থেকে ২০ বছর আগে এভাবেই ছুটে ছুটে খেলা করত রোদ, রুহি আর রাহাত। চকলেট পেয়ে নিজের ভাগের থেকে অর্ধেকটা ছোট বোনের দিকে এগিয়ে দিত দুজনেই। এটা বোনের প্রতি ভালোবাসা বুঝানোর এক অদ্ভুত পদ্ধতি ছিল তাদের। একের পর এক চেয়ার সাজিয়ে গাড়ি গাড়ি খেলছে বাচ্চারা। খেলার মাঝে নিজেদের চকলেট থেকে একটা চকলেট শুভ্রতার দিকে এগিয়ে দেয় আর্দ্র রৌদ্র। এমনটা করতে কেউ শিখিয়ে দেয়নি তাদের, তবু কাজটি প্রায়ই করে তারা। হাতে কিছু পেলেই তার অর্ধেকটা বোনকে দেওয়া যেন এক অলিখিত নিয়মে পরিণত হয়েছে। রাদীপ সাহেব চমকে ওঠেন। পৃথিবীটা ভারী অদ্ভুত। ঘটনার পুনরাবৃত্তির মাধ্যমে মানুষকে চমকে দেওয়াটা যেন এক খেলা, চমকে দেওয়ার খেলা। শুভ্রতার প্রতি বরাবরই খুব দুর্বল রাদীপ সাহেব। রোজ যখন ডাক্তারদের হতাশা নিয়ে বিছানায় পড়েছিল, তখন রাতের পর রাত এই বাচ্চাটার কথাই ভেবেছেন উনি। মা ছাড়া দুদিনের এই বাচ্চাটা থাকবে কিভাবে? বাবা হাজার আদর দিলেও কি মায়ের আদর পূরণ হয়? এই চিন্তা থেকেই রোদের মায়ের সাথে শুভ্রর আবার বিয়ে করা নিয়ে আলোচনা করেছিলেন উনি। বাচ্চাটার জন্য হলেও শুভ্রকে আবার বিয়ে করা উচিত। মেয়ের যে ভরসা নেই, কে জানে প্রাণ ফিরে পাবে কিনা। নাতনির ভবিষ্যৎটাও তো দেখতে হবে তাদের। এই কথাটাই কিভাবে যে শুভ্রর কানে গিয়েছিল কে জানে। এই নিয়ে শুভ্রর কি রাগ! শুভ্র তার আশেপাশেও ঘেঁষতে দেয়নি তাদের। মেয়ের জন্যে কাউকে চায় না শুভ্র, না চায় রোদের জন্যে। সে বেঁচে থাকতে এই দুটো মানুষকে কারো দয়ার প্রয়োজন নেই, আর না হবে। শুভ্রর রাগ ভাঙতে দুটো মাস লেগেছিল রাদীপ সাহেবের। সেদিন তিনি কেঁদেছিলেন, কষ্টে নয়, মেয়ের স্বামী ভাগ্য দেখে খুশিতে কেঁদেছিলেন উনি। কিছুক্ষণের মাঝেই রোদের বাড়িতে এসে পৌঁছালো সাহেল, নাবিলা। সাথে আছে একমাত্র ছেলে সাদাফ। জেনি আর হ্যারিও এসে পৌঁছেছে সেই ভোরে। চিত্রা দুদিন আগে চলে এলেও শিশির আসেনি। সে আসবে বিয়ের আগের দিন রাতে। রুহুন সাব্বিরও বিকেলের দিকে পৌঁছে যাবে। অফিস থেকে ছুটি নিতে গিয়ে বেশ ঝামেলায় পড়তে হয়েছে তাদের। দুজনেই এখন বিবাহিত, বউরাও সাথে আসছে তাদের। রাতুল, সাকিব তো আছেই, সাথে আছে ভার্সিটি ক্রাশ শ্রেয়া এবং হাড়ের ডাক্তার আহান। শ্রেয়া এখন বিবাহিত, তার স্বামীর ডিফেন্সে আছে। ডাক্তার আহানও 2 মাস আগে বিয়ের পিঁড়িতে বসেছেন। পরশু তার হানিমুনে যাওয়ার কথা ছিল, কিন্তু রোদের রিকোয়েস্টার দাওয়াত পেয়ে হানিমুনে যাওয়ার ডেটটাই পিছিয়ে দিয়েছে বেচারা। বিকেল 4টে। মেয়েরা হলুদ শাড়ি আর ছেলেরা লুঙ্গি আর সেন্টো গেঞ্জি পরেছে। লুঙ্গি পরা নিয়ে সে কি হাঙ্গামা! শুভ্র কিছুতেই লুঙ্গি পরবে না। সেন্টো গেঞ্জি পরে মেয়েদের সামনে ঘুরে বেড়ানোটাই বিশ্রী লাগছে তার উপর লুঙ্গি, ইম্পসিবল। সাহেল আর সব্বিররা অনেক দস্তাদস্তি করেই শুভ্রকে লুঙ্গি পরতে রাজি করিয়েছে, কিন্তু ফ্যাঁসাদে পড়েছে বেচারা হ্যারি। জীবনেও লুঙ্গি পরেনি সে। লুঙ্গি নামে কোনো পোশাক আছে তাই বাংলাদেশে এসেই জেনেছে। তার কাছে ভারী অদ্ভুত একটি পোশাক হলো লুঙ্গি, কেমন যেন ফাঁকা ফাঁকা। সাহেল আর রুহুন মিলে খুব কৌশলে লুঙ্গি পরিয়েছে হ্যারিকে। লুঙ্গি পরার পর থেকেই কোমর চেপে ধরে চেয়ারে বসে আছে হ্যারি। তার ধারণা দাঁড়ালেই খুলে পড়ে যাবে এই পোশাক। আর্দ্র রৌদ্রও ছোট ছোট লুঙ্গি পরেছে। 2 পা এগোতেই লুঙ্গি খুলে পড়ছে, নয়তো লুঙ্গিতে পা বেজে নিজেরাই উল্টে পড়ছে। সাদা হলুদ ফতোয়া আর সাদা হাফ প্যান্ট পরে এদিক ওদিক হাঁটাহাঁটি করছে। শুভ্রতা লাল ফ্রক পরে ভাইদের সাথে পানি ছুড়াছুড়িতে মেতে উঠেছে। কিছুক্ষণ পরপর পায়ে ঝুমঝুম শব্দ করা নুপুরের দিকে তাকাচ্ছে শুভ্রতা। এই বাড়িতে আসার সময় দিদা পরিয়ে দিয়েছে এই নুপুর। জিনিসটার নাম না জানলেও এর ঝুমঝুম শব্দটা খুব পছন্দ হয়েছে শুভ্রতার। চিত্রা হলুদ শাড়ি পরে মুখ ফুলিয়ে বসে আছে। কিছুক্ষণ আগেই শিশিরের সাথে তুমুল কথা কাটাকাটি হয়েছে তার। কথা কাটাকাটির মূল কারণ শিশিরের না আসা। যদিও যা বলার চিত্রাই বলেছে, শিশির শুধু চুপচাপ শুনে গিয়েছে, তবু চিত্রার মন মানছে না। হলুদে সবাই রোম্যান্স করবে আর তার হাজব্যান্ড বাসায় বসে ল্যাপটপে কাজ করবে, তা কিছুতেই মেনে নিতে পারছে না সে। ছেলেরা ইতোমধ্যে গান ছেড়ে দিয়ে নিজেদের ক্রিয়েটিভিটি দেখানো শুরু করে দিয়েছে, আর মেয়েরা হলুদের বাকি সব রীতি পালনের আয়োজন করছে। শুভ্রর গায়ে সাদা সবুজ চেকের লুঙ্গি আর সাদা সেন্টো গেঞ্জি, গলায় ঝুলছে লাল গামছা। সিল্কি চুলগুলো কপালের অর্ধেকটাই ঢেকে রেখেছে। ভ্রু দুটো কুচকে এদিক ওদিক তাকিয়ে রোদকে খুঁজছে সে। বাগানের এক কোনায় শুভ্রতাকে পানি দিয়ে খেলতে দেখে এক চিলটে হাসি ফুটে ওঠে তার মুখে। মেয়ের মাকে না খুঁজে পেলেও মেয়েকে তো খুঁজে পাওয়া গেছে, তাতেই রক্ষে।
শুভ্র কিছুটা এগিয়ে গিয়ে শুভ্রতাকে ডাকে, প্রিন্সেস, বাবা ডাকে, এদিকে এসো, ফাস্ট। শুভ্রতা বাবাকে দেখে দৌড়ে আসে। সারা শরীর ভিজে চুপচুপে তার। মেয়ে সামনে এসে দাঁড়ালেই ভ্রু কুচকে তাকায় শুভ্র। জামা ভেজা কেন মা? ঠান্ডা লাগবে তো। তোমার আম্মু কোথায়? শুভ্রতা ভারী পল্লব ঝাঁকিয়ে পিটপিট করে বাবার দিকে তাকায়। আম্মু খেদেছে? শুভ্র ভ্রু কুচকায়। রাগের কেয়ারলেসে খুবই বিরক্ত সে। নিজের কথা না হয় বাদ দিল, মেয়েটার দিকে খেয়াল রাখার সময়টাও কি নেই তার? শুভ্র মেয়েকে কোলে তুলে নিয়ে জিজ্ঞেস করে, কোথায় খেলছে তোমার আম্মু? শুভ্রতা এক হাতে বাবার গলা জড়িয়ে অন্য হাতে স্টেজের দিকে ইশারা করে বলে, ওইতে। শুভ্র মেয়েকে কোলে নিয়ে স্টেজের দিকে এগিয়ে যায়। চারপাশে তাকিয়ে রোদকে খোঁজে। রোদ স্টেজের এক কোনায় কিছু একটা করছিল। শুভ্রর ডাক কান পর্যন্ত পৌঁছায় না তার। এত গান বাজনায় না শোনারই কথা। স্টেজে মেয়েদের ভিড় থাকায় সেদিন আর পা বাড়ায় না শুভ্র। মেয়েকে নামিয়ে দিয়ে আম্মুকে ডেকে আনতে বলে সে। শুভ্রতা বাবার কথা মতো এগিয়ে যায়, কিন্তু প্রতি পা এগোতেই থামতে হয় তাকে। যার পাশ দিয়ে যায় সেই দাঁড় করিয়ে গালে কপালে চুমু দিয়ে দেয়, নয়তো গাল ধরে টানে। শুভ্রতা ঠোঁট উল্টে একবার বাবার দিকে তাকায়। এদের এত এত আদরে মেয়ে বিরক্ত, আর মেয়ের বাপ মহাবিরক্ত। আদর নামক অত্যাচার সহ্য করে মায়ের পেছনে গিয়ে দাঁড়ায় শুভ্রতা। মায়ের আঁচল টেনে ডাকে, আম্মু, আম্মু। রোদ ফিরে তাকায়। মেয়ের ভেজা শরীর দেখেই চমকে ওঠে। না জানি কতক্ষণ যাবৎ ভেজা শরীরে ঘুরে বেড়াচ্ছে মেয়েটা। মেয়ের গালে কপালে হাত দিয়ে গায়ের তাপ পরীক্ষা করে মেয়েকে কোলে নিয়ে দ্রুত বাড়ির দিকে পা বাড়ায়। শুভ্রতা মায়ের চুল নিয়ে খেলতে খেলতে মৃদুস্বরে বলে, জয় নেই তো, বাবা ডাকে তোমায়, ওইতে। রোদ কপালে চুমু এঁকে দিয়ে শুভ্রর সামনে গিয়ে দাঁড়ায়। শুভ্র রাগী চোখে তাকিয়ে আছে। মেয়ের প্রতি বেখেয়ালিপনা একদমই সহ্য করে না সে। রোদ ইনোসেন্ট মুখে ঠোঁটের ইশারায় সরি বলে। শুভ্র তাকে নিয়ে ঝটপট বাসার ভিতরে ঢুকে যায়। শুভ্র মাথা চুলকাতে চুলকাতে রোদের পিছু নেয়। ওদের সবকিছুই খুব মনোযোগ দিয়ে খেয়াল করে জেনি। নিজেও উঠে যায় ওদের পিছু পিছু। রোদ মেয়ের শরীর মুছে দিয়ে কাপড় পাল্টে দেয়। চুল আঁচড়ে কপালে চুমু দিয়ে আদুরে গলায় বলে, আম্মু, গায়ে পানি লাগাবে না আর, তাহলে কিন্তু ঠান্ডা লেগে যাবে। ভাইদের সাথে লক্ষ্মী মেয়ে হয়ে খেলবে, একদম দুষ্টুমি করবে না। তুমি না বাবার প্রিন্সেস, প্রিন্সেসরা সব কথা শুনে। কি মনে থাকবে? শুভ্রতা মাথা দুলিয়ে মায়ের গালে টুপ করে একটা চুমু দিয়েই দৌড় লাগায়। শুভ্রতা এতক্ষণ দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়েছিল। শুভ্রতা বেরিয়ে যেতেই খপ করে রোদের কোমর চেপে ধরে শুভ্র। দুষ্টু হাসি দিয়ে হাতের মুঠোয় থাকা লাল রঙে রাঙিয়ে দেয় ফর্সা পেটের অনেকটা। রোদ নড়ে উঠতেই ঘাড়ে মুখ ডুবিয়ে বলে, নো নড়াচড়া, চুপচাপ দাঁড়াও। পুরো 2 ঘন্টা ধরে খুঁজেও দেখা পাওয়া যায় না আপনার। এত কেন বিজি আপনি? ভাইয়ের বিয়েতে বিজি থাকবো না? না, থাকবেন না। আর এত সুন্দর করে সেজেছেন কেন? আপনার এই সাজে কেউ হার্ট অ্যাটাক করলে তার দায়ভার কে নেবে শুনি? আমার কিন্তু অলরেডি বুকে ব্যথা শুরু হয়ে গেছে। এখন আমার চিকিৎসার প্রয়োজন, আর এই চিকিৎসার একমাত্র ঔষধ হলো রোদ পাখি। বাইরে বেশ ভালো রোদ আছে, সেখানে বসে বসে পাখি তাড়ান, তাহলেই হয়ে যাবে রোদ প্লাস পাখি ইজ ইকুয়াল টু রোদ পাখি। এবার আমায় ছাড়ুন, সবাই খুঁজছে হয়তো। খুঁজুক, খুঁজতে খুঁজতে শহীদ হয়ে যাক। আগে হার্ট অ্যাটাক থেরাপি নিব, তারপর ছাড়াছাড়ি। সিরিয়াসলি রোদ পাখি, তোমায় কিন্তু ব্যাপক লাগছে, প্রচুর হট। অসভ্য? অসভ্যই তো হতে চাই, মেয়ে নেই আশেপাশে, অসভ্য হওয়ার এটাই তো সুযোগ। রোদ পাখি, কথাটা বলেই চোখ টিপে শুভ্র। রোদ অসহায় চোখে তাকায়। জেনি মুচকি হেসে জানালার পাশ থেকে সরে দাঁড়ায়। আবারও হাঁটা দেয় বাগানে। ডায়েরির প্রতিটি পাতায় লেখা শব্দগুলোকে জীবন্ত দেখতে চায় সে। সেই ভালোবাসা, সেই রাগ, সেই কোমলতা, আর সেই মিষ্টি সম্পর্কগুলো সব দেখতে চায় সে, সব। আজ রাহাতের বিয়ে, সবাই সাজুগুজু করে হুলস্থুল। জেনিও সেজেছে আজ। সবসময় শার্ট প্যান্ট পরা মেয়েটা রোদের রিকোয়েস্টে লেহেঙ্গা পরেছে আজ। লেমন কালারের লেহেঙ্গা একটু বেশি সুন্দর লাগছে তাকে। হ্যারির গায়েও লেমন কালারের শেরবালি, সোনালি চুলগুলো সুন্দর করে গোছানো, দৃষ্টি অস্থির। বাংলাদেশে আসার পর থেকেই জেনিকে নবনব রূপে দেখছে সে। কখনো শাড়ি, আবার কখনো লেহেঙ্গায় মাতাল করা সৌন্দর্যে পাগল হচ্ছে হ্যারি। যতবার দেখছে ততবার বুকে হালকা পাতলা ব্যথা করে উঠছে তার। কি অদ্ভুত সেই ব্যথা। সবাই তৈরি হয়ে নিয়ে দুপুর 2টো নাগাদ বেরিয়ে পড়ল কনের বাড়ির উদ্দেশ্যে। বিয়েবাড়িতে পৌঁছে যে যার মতো আনন্দে মেতে উঠল। হ্যারি মেতে উঠল ছবি তোলায়, আর জেনি চারপাশটা দেখায়। বিয়েবাড়ির মাঝ বরাবর ফাঁকা জায়গায় রোদ, শুভ্র, নাবিলা, সাহেল সহ সকলেই আড্ডায় মেতে উঠেছে। ওদের থেকে কিছুটা দূরে ডেকোরেশনের ফুল ধরে টানাকানি করছে আর্দ্র রৌদ্র। গেটের কাছে হৃদয় চিহ্ন, গেটের কাছে
সিঁড়ির পাশে দাঁড়িয়ে আছে শুভ্রতা আর সাদাফ। শুভ্রতা আজ লাল লেহেঙ্গা পরেছে। ছোট্ট শুভ্রতার জন্য লেহেঙ্গা সামলানোটা কঠিন হলেও মায়ের মতো ড্রেস পরতে পেরে ভীষণ খুশি সে। সাদাফের গায়ে লাল শেরওয়ানি, সাদা ধবধবে শরীরে লাল রংটা নজর কাটছে সবার। স্ট্রেইট চুলগুলো সমান হয়ে পড়ে আছে কপালে। জেনি আরেকটু এগিয়ে যেতেই খেয়াল করল সাদাফ শুভ্রতার ওড়না ধরে নাড়িয়ে আছে আর ভ্রু কুঁচকে অন্যান্য মেয়েদের দিকে তাকাচ্ছে। জেনি বেশ আগ্রহ নিয়ে তাকালো। সাদাফের এভাবে মেয়েদের দিকে তাকানোর কারণটা ধরতে চেষ্টা করছে সে। সাদাফ কিছুক্ষণ মনোযোগ দিয়ে কিছু একটা খেয়াল করে হাতে থাকা ওড়নাটির দিকে তাকালো। ভ্রু কুঁচকে আবারও মেয়েদেরকে দেখে নিয়ে ওড়নাটা শুভ্রতার গলায় জড়িয়ে লম্বা অংশটুকু পেছন দিক থেকে ঘুরিয়ে এনে ধরিয়ে দিল শুভ্রতার বাম হাতে। ওড়নার সমস্যা সমাধান হওয়ায় সাদাফের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসল শুভ্রতা। সাদাফ শুভ্রতার হাসিকে তেমন গুরুত্ব না দিয়ে বিরক্তি ভাব নিয়ে পাশে রাখা সোফায় গিয়ে বসল। জেনি সাদাফকে যতবারই দেখছে ততবারই অবাক হচ্ছে এই বয়সে সবকিছু এতটা ম্যাচুরিটির সাথে কিভাবে করে সে। বুঝে ওঠে না জেনি। শুভ্রতা এদিক ওদিক তাকায়, হয়তো বাবা মাকে খুঁজছে সে। কিছুক্ষণ অনুসন্ধান চালিয়ে ব্যর্থ হয়ে সাদাফের পাশে গিয়ে বসে। সাদাফ গম্ভীর মুখে তাকাতে শুভ্রতা ঠোঁট ফুলিয়ে বলে, আম্মু যাবো। সাদাফ ভ্রু কুচকায়, বিরক্তি নিয়ে এদিক ওদিক তাকিয়ে কাউকে খোঁজে সে। সোফা থেকে উঠে দাঁড়িয়ে শুভ্রতার হাত ধরে শুভ্রতের দিকে এগিয়ে যায়। জেনি নিজের মনেই হেসে উঠে বিড়বিড় করে বলে, ফিউচার লাভ বার্ডস। সারাদিন হৈহল্লোড় করে খেতে বসেছে সবাই। জেনি খাওয়ার থেকে এদিক ওদিকই তাকাচ্ছে বেশি। দ্বিতীয় সারির এক কোনায় বসে আছে অসম্ভব মিষ্টি একটি মেয়ে। তার পাশে বসে আছে 5-6 বছরের একটি ছেলে। জেনি অবাক হয়ে খেয়াল করল ছেলেটি খুব যত্ন করে মেয়েটির মুখে খাবার তুলে দিচ্ছে। ছেলের কাণ্ড দেখে মেয়েটি হাসছে, তার সাথে চোখ দুটোতে টলমল করছে স্বচ্ছ জল। মুখে হাসি, চোখে জল, কি অদ্ভুত সৌন্দর্য। জেনি চোখ ঘুরিয়ে শুভ্রর দিকে তাকালো। শুভ্র শেরওয়ানির হাতা কনুই পর্যন্ত গুটিয়ে নিজে খাচ্ছে, সাথে সাথে মেয়েকেও খাওয়াচ্ছে। রোদ খাওয়া ছেড়ে পাশে বসে এক দৃষ্টিতে বরের দিকে তাকিয়ে আছে। শুভ্র 1-2 বার আর চোখে তাকাচ্ছে, পরমুহূর্তেই নিজের কাজে মন দিচ্ছে। তাদের পাশেই বসেছে সাহেল, নাবিলা আর সাদাফ। বাবা মার মাঝখানে বসে নিজের মতো করে চুপচাপ খাচ্ছে সাদাফ। যদিও টেবিল পর্যন্ত পৌঁছতে বেশ বেগ পেতে হচ্ছে তাকে। নাবিলার পাশে বসেছে রুহি, অভ্র আর আদ্ররৌদ্র। জেনি বেশ খেয়াল করে দেখেছে আদ্ররৌদ্র হাজার দুষ্টামি করলেও কখনোই একজন আরেকজনের বিপক্ষে কথা বলে না। তাদের কাজ, কথা সব একদিকে। মাথায় হালকা কুকরানো চুলের ছেলেটা হলো রৌদ্র। আদ্র থেকে কয়েক ধাপ বেশি দুষ্টু সে। সারা দিন উল্টোপাল্টা কাজ করতেই বেশি পছন্দ তার। আদ্র ঠিক তার উল্টো, সবসময় ভাইয়ের সাথে সাথে থাকলেও বেশ ঠান্ডা মেজাজের ছেলে সে। ভাইকে বকার হাত থেকে বাঁচানোই তার প্রধান কাজ। জেনির ডান পাশে বসেছে চিত্রা, শিশির। চিত্রা খাওয়া ছেলে বসে আছে। ক্ষুধা পেলেও খেতে পারছে না সে, কেমন একটা গা গোলাচ্ছে তার। শিশির স্ত্রীর দিকে ভ্রু কুচকে তাকিয়ে এটা ওটা জিজ্ঞেস করছে। জেনিদের পাশের টেবিলে বসেছে সাকিব, রাতুল, শ্রেয়া, শ্রেয়ার হাজব্যান্ড আহান, রুহন, সাব্বির সহ তাদের বউ। সবার ছোট্ট ছোট্ট বিষয়গুলো খেয়াল করে দেখছে জেনি, যেন ইউএস চলে যাওয়ার পর এই মিষ্টি স্মৃতি আর খুনসুটিগুলো লেগে থাকে তার মনের কোণায়। খাওয়া শেষ করে হাত ধুতে গিয়ে বাঁধল এক বিপত্তি। একটা বাচ্চার হাতের আইসক্রিমে মাখামাখি হলো শুভ্রর শেরওয়ানি। বাচ্চাটি ভয়ে মুখ কালো করে বলে, সরি স্যার, আমি বুঝতে পারিনি। জেনি খেয়াল করে দেখে এটাই সেই ছেলে যে ছেলেটা খাবার সাইডে মায়ের মুখে খাবার তুলে দিচ্ছিল। শুভ্র বাচ্চাটির মাথায় হাত রেখে চুলগুলো হালকা ঝাঁকিয়ে দিয়ে বলে উঠে, ব্যাপার না চ্যাম্প, বিয়ে বাড়িতে এমন একটু আধটু হয়, কিন্তু তোমার আইসক্রিমটা যে নষ্ট হয়ে গেল। ছেলেটি চোখ তুলে তাকায়। শুভ্রর স্নেহভরা কণ্ঠে ভয়টা অনেকটাই কেটে গেছে তার। শুভ্র হাসি মুখে জিজ্ঞেস করে,
নাম কি বাবু? শুভ্র আহমেদ। শুভ্র চমকে উঠে বলল, আরে তোমার নামটা তো দেখি আমার নামের যমজ ভাই। শুভ্র উৎসাহ নিয়ে বলে, আপনার নাম কি স্যার? আমার নাম শুভ্র। আর স্যার বলছো কেন? আমি কি গণিতের রাগী টিচার? স্যার শুনতে একদমই ভালো লাগছে না। তুমি বরং আমাকে চাচ্চু বলতে পারো। ছেলেটি হাসি মুখে বলে, আমার বাবার নামও শুভ্র, শুভ্র আহমেদ। শুভ্র কিছু বলবে তার আগেই হন্তদন্ত হয়ে অনেকটাই ছুটে আসে একটি মেয়ে। ছেলের হাত ধরে শুভ্র শেরওয়ানির দিকে তাকিয়ে অপরাধী গলায় বলে, আই এক্সট্রিমলি সরি ভাইয়া, ও হয়তো বেখেয়ালিতে এমনটা করেছে, সরি। শুভ্র হেসে বলে, ইটস ওকে, বাচ্চাই তো। আপনাকে কোথাও যেন দেখেছি আমি, কিন্তু কোথায় দেখেছি তা এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না। শুভ্রর পেছন থেকে হুট করে বলে উঠে জেনি, নীরা? শুভ্র আহমেদের স্ত্রী নীরা আহমেদ আপনি? নীরা বেশ অবাক হয়, বিস্ময় নিয়ে বলে, হ্যাঁ, কিন্তু আপনি কিভাবে? জেনি হাসে, শুভ্রকে উদ্দেশ্য করে বলে, শুভ্র সাহেব, আপনি আর রোদ ওনাকে হসপিটালে দেখেছিলেন বিয়ের কিছুদিন পর, যখন আপনার অ্যাক্সিডেন্ট হয় তখন। মনে পড়েছে? শুভ্র অবাক হয়ে জেনির দিকে তাকায়, পর মুহূর্তেই হেসে উঠে বলে, হ্যাঁ মনে পড়েছে। আমাদের থেকে আমাদের লাইফের ঘটনাগুলো আপনারই বেশি মনে আছে দেখছি। অ্যানিওয়ে, মিসেস নীরা, আমি আবরার আহমেদ শুভ্র। আপনার হাজব্যান্ড আর আমার একই দিন অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমার ভাগ্য ভালো ছিল, তাই হয়তো আমি বেঁচে গিয়েছি। তখন হয়তো চ্যাম্প পৃথিবীতে আসেনি, মাত্র 2 মাসের ছিল, তাই না? স্বামীর কথা মনে পড়তেই চোখ ভিজে এলো নীরার, তবে কারো চোখে পড়ার আগেই নিজেকে সামলে নিয়ে হাসি ফুটালো মুখে। এই হাসিটা নিয়েই তো বেঁচে আছে সে। শুভ্রর মৃত্যুর পর কত ঝড় ঝাপটায় না গিয়েছে তার উপর। একদিকে বিয়ের চাপ, অন্যদিকে অ্যাবর্শন করার চাপ। সবার এক কথা, বাপ ছাড়া বাচ্চা পালা এত সহজ নয়। তার থেকে বাচ্চাটা ফেলে দিয়ে নতুন করে জীবন সাজাও। সারা জীবন কি বাপের বাড়ি বা শ্বশুর বাড়ির বোঝা হয়ে থাকবে? নীরা বোঝা হয়ে থাকেনি, বাচ্চাও নষ্ট করেনি, তবে বাবা মা আত্মীয় সবাইকে ছেড়ে দিয়েছে। ফ্রেন্ডের সাহায্যে প্রাইভেট ফার্মে জব নিয়ে একা চলতে শিখেছে। তার শুভ্রর চিহ্নকে বুকে আগলে কষ্টের মাঝেও হাসতে শিখেছে। আজ শুভ্রবের দিকে তাকালে শুভ্রর প্রতিচ্ছবি দেখতে পাই সে। মায়ের প্রতিটি দুঃখের সঙ্গী হয়েছে সে। এই ছোট্ট বয়সেই বুঝে নিয়েছে তাদের কেউ নেই, তার মার আর কেউ নেই, কেউ না। নিরামচকি হেসে ছেলের মাথায় চুমু দিয়ে বলে, সরি, আসলে আমি সেদিন খেয়াল করিনি আপনাদের। আপনি যে পরিস্থিতিতে ছিলেন তাতে খেয়াল না করাটাই স্বাভাবিক। বাদ দিন সেসব কথা। তো চ্যাম্প, কোন ক্লাসে পড়ো? ক্লাস 1। গুড। আমার জন্য যে তোমার আইসক্রিমটা নষ্ট হলো তার ক্ষতিপূরণ হিসেবে আমি কি তোমায় একটা আইসক্রিম কিনে দিতে পারি? শুভ্রর কথার মাঝেই দৌড়ে আসে শুভ্রতা, তার পিছু পিছু রোদ। শুভ্রতা বাবার শেরওয়ানির কোনা ধরে টেনে নিজের অস্তিত্বের জানান দেয়। শুভ্র হেসে শুভ্রতাকে কোলে তোলে নিয়ে শুভ্রবকে ইশারা করে বলে, মামু, ওটা তোমার ভাইয়া হয়। শুভ্রতা অবাক চোখে তাকিয়ে বলে, আলেকটা ভাইয়া? হ্যাঁ, আরেকটা ভাইয়া। ভালো ভাইয়া না পচা ভাইয়া? অনেক ভালো ভাইয়া, ওর নাম শুভ্রব। ভাইয়াকে হ্যালো বলো। শুভ্রবের দিকে তাকিয়ে হাসে, হাসি মুখে বলে, হ্যালো ভাইয়া, আমি শুভ্রভতা। নীরা হাসে, দুপায়ে গিয়ে শুভ্রতার সামনে এসে দাঁড়ায়, ডান গালটা টেনে দিয়ে বলে, অনেক কিউট তো, একদম আপনার মতো হয়েছে। শুভ্র হেসে বলে, সবাই তাই বলে, তবে আমার মনে হয় ও ওর মায়ের মতো হয়েছে। নীরা হাসে, শুভ্রতাকে জিজ্ঞেস করে, মামনি, তোমার কয়টা ভাইয়া? শুভ্রতা কিছুক্ষণ ভেবে বলে, এতগুলা। আচ্ছা, নাম কি তোমার ভাইদের? আদ্য ভাইয়া, লদ্য ভাইয়া, সাতাব ভাইয়া আর এই নতুন ভাইয়া। নীরা হেসে আবারও গাল টানে। শুভ্র পাশে তাকিয়ে রোদকে ইশারা করে বলে, মিট মাই ওয়াইফ রোদেলা। ইরা রোদের সাথে কুশল বিনিময় করে হাসি মুখে বলে, কি মুশকিল, বাচ্চার মাকে দেখলে মনে হয় বাচ্চা তার মায়ের মতো হয়েছে, আবার বাবাকে দেখলে মনে হয় বাচ্চা তার বাবার মতো হয়েছে।
আসলে কার মতো হয়েছে বলুন তো? নীরার কথায় শব্দ করে হেসে ওঠে সবাই। নীরাকে বাড়িতে আসার নিমন্ত্রণ জানিয়ে বউ নিয়ে বিদায় নেয় তারা। বাসায় ফিরে বউকে ড্রয়িং রুমে বসানো হলে বেশ কয়েকটা ছবি তুলে নেয় জেনি। বউয়ের নাম আফসানা রূপ, বাংলা বিভাগের ৩য় বর্ষের ছাত্রী সে। শান্ত মেজাজের, গোলগাল মিষ্টি একটি মেয়ে। রাত 12টার দিকে বাসর ঘরের দরজায় ভিড় জমায় সবাই। দরজায় উঁকি ঝুঁকিটা মেতে ওঠে রোদ, রুহিসহ রাতুল, সাকিব। হ্যারিও দু একবার কান পেতেছে। রোদরা যে উদ্দেশ্যে কান পেতেছে সেজন্য নয়, ছেলে মেয়েরা কি শোনার চেষ্টা করছে তা বোঝার জন্যই কান পেতেছে তারা। কিন্তু আফসোস, কিছুই কানে আসেনি তার। অভ্র, শুভ্র, শিশির আর সাহেল কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। শালার বিয়ে হলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করা গেলেও রাহাতের বিয়েতে তা সম্ভব নয়। রাহাত সম্পর্কে ওদের দুজনেরই বড়, বউয়ের বড় ভাই বলে কথা। শিশির সবসময় ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, তাই এসব বিষয় থেকে দূরে থাকাটাই বেশি পছন্দ করেন সে। তার বউ দরজার সামনে কান পেতে দাঁড়িয়ে আছে বলেই এখানে দাঁড়িয়ে থাকতে হচ্ছে তাকে। শুভ্র, অভ্র এগোয়নি বলে সাহেলও আর যায়নি সেদিকে। ঘুমন্ত ছেলেকে কোলে নিয়ে চুপচাপ নাবিলার জন্য অপেক্ষা করছে সে। রাত 10-1টার দিকে রুমে ঢোকে শুভ্র। রোদ জানালার গ্রিল ধরে তাকিয়েছিল আকাশে। শুভ্র পা টিপে রোদের পেছনে গিয়ে দাঁড়ায়, দুই হাতে কোমর জড়িয়ে ঘাড়ে মুখ লুকায়। সাথে সাথে কেঁপে ওঠে রোদ। শুভ্র ধীর গলায় বলে, কাহিনী কি রোদ পাখি? আজ সারাদিন চুপি চুপি দেখছিল আমাকে? নতুন করে প্রেমে পড়ছ নাকি? রোদ ধরে দাঁড়ায়, শুভ্রর গলা জড়িয়ে ধুয়ে মুগ্ধ দৃষ্টিতে তাকায়। টলমলে চোখে বলে, ছেলেদের এত বেশি সুন্দর মানায় না শুভ্র সাহেব। সৌন্দর্য মেয়েদের জন্য, প্রকৃতি কিন্তু এই অবিচার মানবে না জাহাপনা। শুভ্র হাসে, কোমরের বাঁধন আরও শক্ত করে কপালে কপাল ঠেকিয়ে বলে, না মানলে নেই। সুন্দরী বইয়ের দৃষ্টি আকর্ষণের জন্য একটু আধটু অবিচারে ক্ষতি নেই বেগম সাহেবা, কিন্তু মহারানীর গাল বেয়ে পানি গড়ালেই মহারাজের ক্ষতি হয়ে যাবে খুব। রোদ হাসে, সাথে সাথে গাল বেয়ে গড়িয়ে পড়ে জল। শুভ্র বিরক্ত হয়ে বলে, কাঁদছ কেন? এটা কাঁদার মতো কিছু হলো? আপনি আমায় এত ভালো কেন বাসেন মাস্টার মশাই? একটু কম ভালোবাসতে পারেন না? ভয় লাগে খুব। মার ঘরের পাশ থেকে আসার সময় শুনলাম আমি কোমায় থাকতে খুব রাগারাগি করেছিলেন ওদের সাথে। শুভ্র রোদকে ছেড়ে সরে দাঁড়ায়, বিছানায় বসে গম্ভীর মুখে বলে, রাগারাগি কিছুই করিনি, শুধু বলেছি আমার বউ বাচ্চা থেকে দূরে থাকুন, তাদের জন্য আমি একাই যথেষ্ট। রোদ শুভ্রর পাশে বসে কাঁধে মাছে রাখে, ডান হাতটা শক্ত করে জড়িয়ে ধরে বলে, আমি খুব করে চাই শুভ্রতা আপনার মতো হোক, কঠিন পরিস্থিতিতে শক্ত হতে শিখুক। আপনার জায়গায় আমি থাকলে ভেঙে পড়তাম, কেঁদে কেটেই শেষ হয়ে যেতাম। শুভ্র রোদের মাথায় হাত বুলাতে বুলাতে হাসে, বলে, একদম না, তুমি আরও বেশি পারতে রোদু, কারণ মেয়েদের সহ্য শক্তি ছেলেদের থেকে ঢের বেশি। কঠিন পরিস্থিতিতে দুর্বল মেয়েটাও হুট করেই কঠিন হয়ে ওঠে। আমি শক্ত ছিলাম না রোদ পাখি, তোমাদের সিক্ত ছিলাম মাত্র। শুভ্রতাকে ঘুম পাড়িয়ে রাতে তোমার ঘুমন্ত মুখটা দেখলেই ঠান্ডা হয়ে যেত বুক। তবুও মাঝে মাঝে হাঁপিয়ে উঠতাম, তোমার কণ্ঠ শোনার জন্য পাগল হয়ে উঠতাম। তখন নিজেকে খুব অসহায় লাগতো, খুব বেশি অসহায়। তখন তোমার বুকে মুখ গুজে শুয়ে থাকতাম, তোমার হৃৎস্পন্দনের তালে তালে যেন তোমার কণ্ঠ ভেসে বেড়াতো, হাজারো কথা বলতো কানে কানে। এটুকু বলে দীর্ঘশ্বাস ফেলে শুভ্র, রোদকে শক্ত করে নিজের সাথে জড়িয়ে নিয়ে কাঁপা গলায় বলে, তোমার হৃৎস্পন্দন সবসময় একটাই ধ্বনি করত, তোকে চাই, তোকে চাই এবং তোকেই চাই। আমিও শুধু তোকেই চাই রোদ পাখি, জীবনের শেষ মুহূর্তেও তোমার হৃৎস্পন্দনের তালে এই শব্দটাই শুনতে চাই। রোদের চোখ জলে ভেসে ওঠে, সাথে সাথেই কড়া ভাত পড়ে দরজায়। দুজন দুজনের দিকে তাকিয়ে দরজা খুলতে পা বাড়ায় রোদ। শুভ্রতাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন রোদের মা। রোদকে দেখে ইতস্তত গলায় বলেন, হঠাৎ জেগে উঠে বলে, আম্মু যাব, কিছুতেই রাখতে পারছিলাম না রে। রোদ হেসে মায়ের কোল থেকে শুভ্রতাকে নিয়ে বলে, আগেই বলেছিলাম থাকবে না, শুনলে না তো। মাকে বিদায় দিয়ে দরজা লাগিয়ে মেয়েকে নিয়ে বিছানায় আসে রোদ। নানুকে এত জ্বালিয়ে মায়ের কোলে আসা মাত্রই ঘুমিয়ে পড়েছে মেয়েটা। মেয়েকে শুইয়ে পাশে শুতেই পেছন থেকে জড়িয়ে ধরে আদুরে গলায় বলে ওঠে শুভ্র, আমারও ঘুম পাচ্ছে, আমাকেও ঘুম পাড়াও রোদ পাখি। রোদ হেসে ওঠে, শুভ্রও মুচকি হেসে মুখ ডোবায় তার ঘাড়ে। রাত প্রায় 3টে, ঘড়ির আওয়াজে ঘুম ভেঙে যায় রোদেলার।
দুপাশ থেকে দুজন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে তাকে। মেয়ের হাত সহজে ছাড়ানো গেলেও মেয়ের বাপার হাত ছাড়ানো মহা মুশকিল। অনেক কৌশলে হাত ছাড়িয়ে উঠে বসে রোদেলা। জানালার হালকা গোলাপি পর্দাটা সরিয়ে দেয় সে। বাইরের ঝিরিঝিরি বাতাস এসে লাগছে মুখে, চোখে। জানালার পাশে থাকা টেবিলে চেয়ার টেনে বসে রোদেলা। প্রাণ ভরে শ্বাস টেনে নিয়ে টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে দেয় সে। ব্যাগ থেকে ডায়েরিটা বের করে আবারও লিখতে বসে সে। হাজারো জল্পনা আর কল্পনাগুলো সাজাতে থাকে সাদা কাগজে। হয়তো অনেক অনেক বছর পর এই অনুভূতিগুলোই হয়ে উঠবে ভালোবাসাময় কিছু স্মৃতি। মনে করিয়ে দেবে যৌবনের হাজারো বাসনা আর লাজুক ভালোবাসাকে। ছোট ছোট খুনসুটি, আবেগের তাড়নায় ভাষা, ফোঁটা ফোঁটা কান্না। সমাপ্ত। এতটা ধৈর্য ধরে পাশে থাকার জন্য প্রত্যেকটা পাঠককে লেখিকার সুপ্ত ভালোবাসা। কল্পনা, জল্পনা আর ভালোবাসাময় এই গল্পের অনেক কিছুই অনেকের মনকে ছুঁয়ে দিতে পারেনি। কারো কাছে মনে হয়েছে এটা নিছকই একটা সিরিয়াল। তাদেরকেও অসংখ্য ভালোবাসা পাশে থাকার জন্য। বাস্তব জীবনটা আসলেই এতটা সুন্দর হয় না, তবে আমরা চেষ্টা করলে জীবনটা একটু হলেও নিজের মতো করে ভালোবাসায় পূর্ণ করে সাজিয়ে তুলতে পারি। সবার সাথে হাসিতে মেতে ওঠে কষ্টগুলোকে দূরে ঠেলে দিতে পারি। আপনার অন্যকে বোঝার একটু চেষ্টাও এনে দিতে পারে অনেক প্রশান্তি। আমি তোকে চাই অনেকটাই রূপকথার মতো, রূপকথার আদলে লেখা ভালোবাসার গল্প। সবাই ভালো থাকবেন, ভালোবাসাময় এই জীবনটাকে ভালোবেসে সবটা উপভোগ করবেন। এই আশায় বিদায় নিচ্ছি। ধন্যবাদ।